এই 7 কোটি মানুষের মধ্যে পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন রকমের যে প্রোপাগান্ডা মানে কি কর্মসূচি, সেটা হলো, প্রথম কথা হচ্ছে অনলাইন মিডিয়াতে তো আমাদের ওপেন মঞ্চ আছে, যে কথাগুলি মানুষের কাছে রাখা হচ্ছে তার বিরোধিতা করার জন্য, সেখানে কোশ্চেন করার জন্য এবং এই সমস্ত কিছু নিয়ে চর্চা করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম আমরা ওপেন মঞ্চ প্রত্যেকটি রাজ্যে প্রায় খুলে ফেলেছি। হ্যাঁ, সেই জন্য আপনাদের মতো লোকেরাও এই বিষয়টি শুনেছেন এবং আরো রাজনীতিবিদ, সমাজবিদ, সমাজ কল্যাণকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, আধ্যাত্মিক মানুষজন সকলেই এই ওপেন মঞ্চকে ব্যবহার করে এই বিষয়টিকে জানা বোঝার একটি পথ তিনি পেয়ে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা বিভিন্ন কলেজ সেমিনার করার চেষ্টা করছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যাচ্ছি। ইভিন আমরা তৃণমূল কংগ্রেস, সিপিআইএম পার্টি, বিজেপি, কংগ্রেস, যেখানে যে সংগঠন আছে, যে দেশের যে রাজ্যের যে রাজনৈতিক কর্মকর্তারা আছে, তাদের সঙ্গেও কথা বলছি। কারণ আমাদের কাছে কোনো রাজনৈতিক দল বা নেতা অপরিহার্য নয়, মানে তাকে আমরা অচ্ছুত ভাবি না। কারণ তারা যে ব্যবস্থার মধ্যে থেকে যে রাজনীতি করছেন, এটাই স্বাভাবিক রাজনীতি, এর বাইরে তারা কিচ্ছু করার নেই। সে ঘুষ খাক, অপহরণ করুক, বাটপারি করুক, ভোট লুট করুক, তাদের এই ব্যবস্থা থেকে এইগুলো করেই জিততে হবে। কারণ মানুষের জন্য করার মতো তার কাছে আর কোনো সেই পরিকল্পনা বা বুদ্ধি বা সেরকম কোনো প্ল্যানিং, কোনো দর্শন আর নেই। তাই তাদেরকে আমরা অচ্ছুত বলি না, আমরা শুধু আমাদের নলেজটাকে শেয়ার করব তাদের সঙ্গে। তারা যদি এই নলেজের সঙ্গে একমত হন যে এভাবে মানুষের সমাধান করা সম্ভব, যেভাবে আপনারা করতে চেয়েছেন বা করে চলেছেন, এটা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এই জায়গায় তারাও জানে যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। তাই সকলের সঙ্গে আমরা গুলে মিলে গিয়ে, এই যেমন আমরা রাজনৈতিক দল তৈরি করলেও প্রত্যেকটি পার্টিকেই আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আমাদের মঞ্চে তারা যেন তাদের কথা বলতে পারে। আর সেই কথাগুলোর এগেনস্টে আমরা তাদেরকে যে কোশ্চেন করবো তার উত্তরও তারা দেবেন। তাহলে জনগণের সামনে পরিষ্কার হয়ে যাবে যে আসলে ওনারা যা বলছেন তা সম্ভব কিনা, আর আমরা যা বলছি তাও বা সম্ভব কিনা। আমাদের পুরো বিষয়টি একেবারে ট্রান্সপারেন্ট, একেবারে স্বচ্ছ, সেটা ওপেন মঞ্চ থেকে শুরু করে একেবারে ইন্ডিভিজুয়াল যে আমাদের চর্চা সেখানে। তাই এই মতো করেই প্রচার যাবে। হ্যাঁ, আমার প্রশ্নটা যেটা ছিল তার কিছুটা উত্তর অনলাইন প্রসেস এবং এইভাবে বিভিন্ন সংগঠন টংগঠনের সাথে যোগাযোগ করে আলোচনাটা চালানো, ওই যে 7 কোটি মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এইবার আমাদের প্রোগ্রাম কর্মসূচিতে কখনো কোথাও মিছিল, কোনো অবস্থান, কোনো বিক্ষোভ, কোনো হরতাল, কোনো বন্ধ, এ সমস্ত কর্মসূচি আমাদের নেই। হ্যাঁ, আলাপ আলোচনাই হচ্ছে মূল। হ্যাঁ, মূল কথা হলো যে আপনার টকিং সিস্টেমে আসা, মানে আলোচনার ভিত্তিতেই। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে 55 কোটি মানুষ আমি ধরলাম, তাহলে বাকি লোকগুলো কি করবে? কিন্তু দরিদ্র কিন্তু 100 কোটি মানুষ। শুনুন না, 100 কোটি মানুষ মানে কি, মানে মানুষ হিসাবে এই 10% ধরলে 10-12 কোটি যারা নাকি ধনী তো নিঃস্ব। আচ্ছা, আমরা তৃণমূল যখন সরকারে আসে আমাদের রাজ্যে, অধিক সংখ্যক মানুষ তাকে সমর্থন করেছে, এই জন্য সরকারে এসেছেন। তার বাইরেও কিছু মানুষ ছিলেন তো যারা তৃণমূলকে সমর্থন করতেন না, কিন্তু আপনি আমি সবাই জানি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তাই না? এটা আমাদের সাংবিধানিক ধাঁচা, এটাকে আপনাকে মেনে নিতে হবে। আর এই সরকার যে সুযোগ সুবিধাগুলো তৈরি করছে সেটা শুধু তৃণমূলকেই দেখে দেবে এমন তো নয়। 500 টাকা, 1000 টাকার যে লক্ষ্মীর ভাড়, সেটা সিপিএম বাড়ির লোকেরাও পায়, বিজেপির বাড়ির লোকেরাও পায়, তাই না? তাকে সমর্থন করেছিল যে সেও পাচ্ছে, আবার যে করেনি সেও পাচ্ছে। তো আমাদের এই 50% মানুষ যদি আমাদের সমর্থন করে সরকারে আনেন, তার যে কর্মসূচি বা তার যে পরিকল্পনা প্ল্যানিং সাধারণ মানুষের জন্য এবং
কারেন্সি লেস ব্যবস্থা, সুখী জীবন, এই ফ্রিতে সব ডিমান্ড করা এবং রুচি যোগ্যতার উপরে কাজ করা, নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাওয়া, এটাতে কার যা সমর্থন করেনি সে কি বাধা দেবে যে না এরকম জীবন আমার চাই না? তিনিও তো এই কিছু এই সমস্ত কিছু ভোগ করতে চাইবেন, তিনিও এর মধ্যে ইনভলভ হয়ে যাবেন। পরবর্তী সময়ে আবার তিনি আমাদের সমর্থন করতে শুরু করবেন। এইভাবেই তো 100% লোকের সমর্থন পাওয়া সম্ভব হবে। আচ্ছা, এইবার দেখুন যারা মানে কংগ্রেস, বিজেপি, যারা শাসক দলগুলো আছে, হ্যাঁ, তৃণমূল, হ্যাঁ, ধরুন আমাদের রাজ্যটা যদি আমরা দেখি, কংগ্রেস আর এদিকে শাসক হিসাবে যেহেতু সিপিএমও একসময় পরিচয় রেখেছে, সুতরাং তাকেও যদি ধরি, ঠিক, তাহলে দেখবেন এই যে ভোটটা পড়ে 100% যদি ধরি, 100%-এর গরিব মানুষ প্রায় 80% লোক এই সমস্ত দলগুলির মধ্যে ফিরে আছে। হ্যাঁ, 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 আরো বেশি হতে পারে। আমি 2-4 জন লোকই যারা নাকি অত দল করে না, ফলস বা এমনি বোঝে না, কিন্তু থাকতেও চায় না, দলে নানা ঝামেলা দেখে, এরকম যদি 10% ধরে নিই, বাকি 80 কি 90% লোক রাজনৈতিক দলের মধ্যে কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে ইনভলভ, বড় বড়। ঠিকই আছে। ছোট ছোট কিছু সামাজিক সংগঠন আছে, কেউ বিপ্লবী হতে পারে, কেউ না বিপ্লবী। মানে এই গণতান্ত্রিক ব্যবস্থাটায় বজায় রেখে হয়, যদি দেখা যায় যে সাধারণ করে হয়েছে, 5 বছর বাদে দেখবেন 2 কোটি 3 কোটি টাকার মালিক হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনার কথাতেই পরিষ্কার যে উনি প্রতিষ্ঠা হতে চাইছেন টাকার মালিক হবেন, আর টাকার মালিক হলে কি হবে, তার যে সুখ স্বাচ্ছন্দ্য, তার যা কিছু দরকার সেখান থেকে সে পাবে, তাই না? তার মানে আমরা বলছি যে প্রতিষ্ঠিত হয়ে ওই সমস্ত পাওয়ার পেছনে ছুটের দরকার হবে না, আপনি সরাসরি পাবেন। তাহলে প্রতিষ্ঠা হওয়ার কোনো মানে আছে? মানুষ প্রতিষ্ঠা করতে চায় কেন? এই জন্য মানুষকে আগে বুঝতে হবে, আমাদের প্রথম কাজ এই সমস্ত যে আপনি বলছেন না এর পেছনে। কোন জায়গাটা ধরাতে চাইছি আমি বলছি, আপনি তো ওই যে মানে ওই কি বলে মানে এই ব্যবস্থায় এই সংসদীয় ব্যবস্থায়, পুঁজিবাদী সংসদীয় ব্যবস্থায় যারা জনপ্রতিনিধি হচ্ছে, তারা এমএলএ এমপি যারা হয় তারা ধনী, অনেক ধনী, মানে পয়সা খরচা করতে হয় পিছনে। তারপরে যদি বিধানসভা আসে তাহলে তার থেকে একটু কম খরচা, কিন্তু তাকে সেই সামর্থ্য রাখতে হয়। বা পার্টির মধ্যে যদি একটা ভালো লোক থাকে, তার পয়সা নেই, মাস্টার প্রফেসর, তাকে পার্টি হেল্প করে, তার করায় পার্টি খরচা করে। তাহলে এই যে পার্টিগুলোর মধ্যে এত শতাংশ মানুষ বঞ্চিত, নিঃশেষিত মানুষ ইনভলভ হয়ে আছে একটা প্রক্রিয়ার মধ্যে, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকে প্রলোভন দিচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে এই দলগুলো, এর মধ্যে দিয়ে কিন্তু ওই লোকগুলোকে ধরে রেখেছে তাদের পকেটে। তার পার্সেন্টেজ কত? 90% ভোট যারা দেয়। একদম। হ্যাঁ, এইবার এই লোকগুলোকে ছাড়িয়ে যখন আপনি আপনার মতাদর্শে নিয়ে আসতে চাইবেন, এবং সেই খবরটা যখন নাকি এই জনপ্রতিনিধি, হাজার হাজার জনপ্রতিনিধি, মানে ধরুন আমাদের রাজ্যের যদি কথা বলি, 295টা 94টা হচ্ছে এমএলএ, কাউন্সিলর, হানো এসব নিয়ে ধরুন প্রায় 5-6 হাজার ওই গ্রাম পঞ্চায়েত আর ওই কাউন্সিলর নিয়ে, সেটাও জনপ্রতিনিধি। আচ্ছা, আমলা আছে যারা কিন্তু আপনাকে কিন্তু সহজে অ্যালাউ করবে না। 2-4 জন ভালো লোক, 100 জন একটা ভালো অফিসার, ভালো লোক, সে হয়তো কিছুটা বুঝতে পারে, কিন্তু তার উপরে থাকে। হ্যাঁ, দেখুন, আমরা যে আলোচনা করছি না, এই আলোচনার আমরা একটা নিষ্কাশন মানে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে, আপনি যেভাবে বলছেন, আসলে মানুষ সেরকম তো
আসলে মানুষকে আমরা যদি না ডিফারেন্ট করি, মানুষ আসলে কেমন, এই যারা ক্ষমতায় আছে তারা কি অন্য জগতের মানুষ, অন্যরকম হয়, বা যারা আমরা ভোটার, গরিব মানুষ, এরা কি আবার অন্যরকম হয়? তাহলে মানুষ অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করে, কিভাবে তার থিঙ্কিং প্রসেস করে, মানুষকে নিয়ে যার জন্য এই ব্যবস্থা ওকেই বোঝা দরকার। আমরা বরং একটা দিন এই মানুষকে নিয়েই আলোচনা করি যে আসলে মানুষ কেন এইরকম চায়। আপনার কথাতেই বারবার চলে আসছে যে যারা প্রতিষ্ঠিত, যারা ক্ষমতাবান, যারা ধনী শ্রেণী, তারা এটা চাইবে না, এটা চাইবে কেন, তারা এই যে ব্যাপারগুলো, আসলে এইখানটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। মানুষকে নিয়েই আসলে আমাদের আলোচনা করা দরকার, কারণ যার জন্যই ব্যবস্থা, যাকে নিয়েই এত কিছু করা, সে কেমন এবং সে কি চায়, তার বিহেভ কেমন, কখন কি রকম হয়, কেনই বা হয়, সেটা যদি না আমরা ক্লিয়ার করতে পারি, যা কিনা মার্ক্সীয় দর্শনে খুব একটা ভালো ক্লিয়ারিটি নেই তার জন্য। কারণ মার্ক্সবাদে সমাজ পরিবর্তনের কথা বলা হয়েছে, উম, শ্রেণী দৃষ্টিকোণ দিয়ে শ্রেণী শত্রু চিহ্নিত করা হয়েছে, যার জন্য ব্যবস্থা করা হচ্ছে সে কেমন, সে কি, সে কেন, সে কি চায়, তার আসলে আলটিমেট তার এম কি, এগুলো নিয়ে মার্ক্সের খুব বেশি গভীরতা, মানে উনি সেই অর্থে ঠিক ঠিক আমি জীবন আমি একটু এই জায়গায় ইন্টারাপ্ট করছি। সুকান্ত বাবু খুব ভালো। আমি এটা এতক্ষণ মাথায় আমার ঘুরছিল যে এই বিষয়টা নিয়ে আমি বলবো কিছু। কারণ ওকে স্যার, ওকে। শোষক এবং শোষিত এই কথাটা কিন্তু বারবার উচ্চারিত হয় কমিউনিস্ট আন্দোলনে বা কমিউনিস্ট সিস্টেমের যে আমরা দর্শন পাই বা যে ব্যাখ্যাগুলো পাই বা আর্টিকেল পাই বা যাই বইপত্র রয়েছে সেখানে, যে তারা শোষণ করছে এবং তারা শোষণ করতেই এসেছে। যেমন এনআরসির ক্ষেত্রেও যে আমি প্রসঙ্গটা তুলেছিলাম, সেখানে বলা হয়েছে আমাকে, এই কমিউনিস্ট পার্টির একজন বলেছিলেন বা সমর্থক, যে এটা আম্বানি আদানি বা পুঁজিপতিরা করাচ্ছে কারণ তারা সস্তায় শ্রমিক পাবে, মানে তারাই গভর্নমেন্টকে দিয়ে এনআরসিটা করাচ্ছে, এটা মূল উদ্দেশ্য, এরকম করে করেছে। এরকম বহু কনস্পাইরেসি বিষয়গুলো রয়েছে যেগুলোর ব্যাখ্যা হওয়াটা জরুরি। এ নিয়ে একটা আর্টিকেল আছে আমাদের বাংলাতে, হয়তো জানি না রতনবাবু পড়েছেন কিনা, যে যে মানুষ কি শোষণ করতেই চায়, তারা কি পুঁজিপতিরা কি শোষণ করতে এসেছে। আহ, মানে এই বিষয়টার যে ব্যাখ্যাটা সুকান্তবাবু বললেন যে মানুষ কেমন, মানুষ কি চায়, মানুষ কি সত্যিই অপরকে দুঃখ দিতে চায়, শোষণ করতে চায়, সে কি ক্ষমতা দখল করতে চায়, সে কি ক্ষমতাশালী হতে চায়, বা অপরের ঘাড়ের উপরে বসে থাকতে চায়। এটা কি সত্যিই কি বাস্তবে তাই? মানুষের যে চেতনা, মানুষের যে বোধ বুদ্ধি, ইচ্ছে অনিচ্ছে, সেটা কি সেই দিকে দৃষ্টিকোণ দিকে নিয়ে যায়? এটার ব্যাখ্যাটা এখনই কিছুটা সুকান্তবাবু বলে দিন সংক্ষেপে, ভালো হয়, প্রসঙ্গটা যেহেতু উঠেই গেছে। ওকে। আচ্ছা, আমি একটু বাথরুমে ঢুকছি, আপনি বলতে থাকুন। একটু বাথরুম পেয়ে গেছে, ঠিক আছে। ওকে ওকে ওকে। হ্যাঁ। আহ, তো এই বিষয়টা যদি বলি যে মানুষ কি চাইছে বা মানুষের চেতনা কি, মানুষ কিভাবে এসেছে, মানুষের যে বিবর্তন বা মানুষের যে পরিবর্তন, বা মানুষের মনের কখন পরিবর্তন হয়, তার ইচ্ছে অনিচ্ছের কখন পরিবর্তন হয়, তার রুচির কখন পরিবর্তন হয়, তার চেতনার যে আচ্ছা, গড়ন। আমি হ্যাঁ। মাধব বাবু, আগে রসুন বাবু এই বিষয়টাতে আলোচনা করতে চান কিনা সেটা জেনে নেওয়া জানতে চান। না না, এটা তো বারবার প্রসঙ্গটা আসছে, আহ, যেটা যে তারা না শোষণ করতে আমি চায় বা এই যে তারা ক্ষমতা না কেন না ছাড়বে এই বিষয়টা, বা না, আমি তো তারা কেন বিষয়টা বুঝবে। না, আমি তো এটা আপনারাও সিস্টেম অনুযায়ী এখনকার সেটা আপনারাও জানেন, আমিও জানি। ওটা তো ঠিকই আছে, শোষণ করতে চায় একটা অংশের মানুষ, পুঁজিপতি হোক বা ক্ষমতাবান হোক, যাই হোক, শিল্পপতি হোক। আমি না, বলছি আমি তারা কি শোষণ করতে এসেছে, সেটা প্রশ্ন। হ্যাঁ নাকি নাকি হ্যাঁ বলুন। সেটা বলতে গিয়ে কিন্তু আমি টাচ করেছি যে এদের পিছনে কিন্তু চেন ওয়াইজে রয়েছে বিশ্বের সব থেকে যে ধনী ব্যক্তি, এবং তার যে ব্যবসা বাণিজ্য, তাতে আপনি আমেরিকার যে সবচেয়ে ধনী, তার যে ট্রাম্প বলেন, বাইডেন বলেন, আরো যারা রয়েছে মন্ত্রিসভা, তারা দেখবেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আবার আপনি ইংল্যান্ডে আসেন, ব্রিটেনে, সেখানে কিন্তু ওই গণতান্ত্রিক যে দেশগুলো আছে, জাপানে যান কিংবা ফ্রান্সে যান, স্পেনে যান, ইতালিতে যান, গণতান্ত্রিক দেশগুলো, তাদের কিন্তু এইটাই কিন্তু প্র্যাকটিস। এবং এই গণতান্ত্রিক দেশগুলো কিন্তু গোটা বিশ্বটাকে পরিচালনা করে তাদের মতন করে, তাদের স্বার্থে। আমি এই একটা পাঠ আমি করেছি যে আমার নির্বাচনের মধ্যে দিয়ে যে আপনারা বললেন যাবো,
ওই যে হলো ওই ওই চাপটা কিন্তু আছে, ওই লক্ষ্যটা কিন্তু আছে উপরে যারা রয়েছে, তারা কিন্তু আমাদের দেশের মতন সরকার তৈরি করে তার জন্য তাদের মিডিয়া আছে, তার জন্য তাদের লোক আছে, শিল্পপতি আছে, হ্যাঁ, সমস্ত রকম ব্যবস্থা তাদের হাতে আছে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে এই যে কনসেপ্টটা, দর্শনটা, আর আমাদের হাতে আছে এই কনসেপ্টটা তাদের কাছে খুবই গ্রহণযোগ্য হওয়া উচিত। গরিব শোষিত মানুষ তারা, আমি তাদের কাছে যেতে পারি, তাদের কাছেই যাবো এবং বলবো, এবং তার জন্য আমার এই ব্যবস্থার মধ্যে আপনারা যেটা বললেন 50% উপরে মানুষ সেন্ট্রালে যেটা লাগে, সেন্ট্রালে না গেলে হবে না, পাল্টাতে হবে তো সবকিছু। এইবার সেন্ট্রালের কথা তুললেন, তখন বললাম 60 কোটি মানুষ মিনিমাম আপনার পক্ষে থাকতে হবে। এইভাবে কিন্তু আলোচনাটা কিন্তু আসলো আস্তে আস্তে। আমি তখন বললাম যে এই যে 100% লোক, 100 কোটির উপর, এই লোকের মধ্যে 10% লোক ধরে নিলাম যে ধনিক শ্রেণী, আর বাকিরা বিশেষিত। কিন্তু এই যে ধনিক শ্রেণীর যে পার্টিগুলো রয়েছে আমাদের দেশে, তারা কিন্তু এই 90% লোক, গরিব লোক, তাদের কিন্তু পকেটস্থ করে রেখেছে, সেটা সরকারে গিয়ে হোক বা কখনো বিরোধী দলে থেকেই হোক, তার পয়সার মধ্যে দিয়ে তাদেরকে পকেটে করে রেখেছে। মোড়ল যেমন শাসন করে, এমনি পুঁজিপতি ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় পুঁজিপতি তার ব্যবস্থার সিস্টেমের মধ্যে দিয়ে এই লোকগুলো, শোষিত লোকগুলো, অর্থাৎ আপনারা যাদের কাছে যাবেন বলছেন বোঝাতে, দেখো এইরকম কঠিন, এইরকম একটা ব্যবস্থায় এত দুঃখ কষ্ট, তোমরা ওর মধ্যে যাচ্ছ কেন? তোমরা তো ওদের দ্বারা শোষিত, ঠকছো, তোমরা আসো এই জায়গায়, এই যে জায়গাটায় যাবেন, নিশ্চয়ই যাবেন, যেতেই পারেন, কিছু লোক তো শুনবেই। আর কি যখন এগোতে থাকবেন আস্তে আস্তে, আপনি বলছেন আলটিমেটাম আমরা যখন কি 60 কোটি মানুষের উপর পৌঁছাবো, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে পৌঁছাতে পারবো, এবং তারপরে রাষ্ট্রের ক্ষমতা আমরা ধরে নিতে পারবো। আমার এখানে একটা কথা আমি আরেকও বলেছি, তার আগেই তো এই যে যারা এইসব ভোগ করছে 10% মানুষ, এই সিস্টেমটাকে, এই ভোট ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে তাদের ক্ষমতায় থাকার জন্য সুচারু, তারা তো আপনাদের উপর আক্রমণ করবে, তারা তো আপনাকে ছেড়ে দেবে না। কারণ আপনি তো বলছেন আপনি আগে গরিব মানুষের কাছে যাবেন, ওই 60 কোটি 70 কোটি মানুষের কাছে, কারণ হ্যাঁ, এই তারা ব্যবস্থাটা তারা ভোট আক্রমণ, ব্যবস্থার মধ্যে দিয়ে হ্যাঁ, পাল্টাবে। বলছি তারা আক্রমণ শোষণ করছে কেন? এটা কি তাদের তাদের নিজেদের মধ্যে কোনো ভেতরে কোনো দোষ রয়েছে যে অন্যকে শোষণ করার যে প্রক্রিয়া বা ইচ্ছে, এটা মানুষের মধ্যে রয়েছে, নাকি তারা এই ব্যবস্থার মধ্যে বাধ্য হয়েছে এটা করতে? হ্যাঁ, আমি আবারও বলছি, হ্যাঁ ঠিক কথা, বাধ্য। আমি যদি ধরেই দিই বাধ্য, কিছুটা বাধ্য অবশ্যই আছে, কিন্তু সবটাই তা না, তার এক নিজস্ব মানে চাওয়াও একটা ব্যাপার আছে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। তাই বললাম যে একটা গরিব কিন্তু যদি কোনো কিন্তু বহু কাউন্সিলর, কিন্তু আমরা তো দেখেছি যে এই পুঁজিবাদী ব্যবস্থায় বহু দরিদ্র, বহু সৎ মানুষও পুঁজিপতি হয়েছেন। তাকেও তো ভবিষ্যতে পরে শোষকের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ কি বলবেন? হ্যাঁ, সে যখনই তাহলে সে কি দোষটা কি পুঁজিপতি মানুষের হবে। মধ্যে, নাকি এই সিস্টেমের মধ্যে? যদি আপনি পুঁজিপতি হতে চান, আপনি যদি বড়লোক হতে চান, তো আপনাকে এই শোষণের মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে এটা কি সে মানুষের মধ্যে কোনো দোষ রয়েছে, নাকি এই সিস্টেমটার মধ্যে দোষ রয়েছে? সিস্টেমটা, পুঁজিপতি যখনই হবেন, পুঁজির কাজ হচ্ছে, পুঁজির কাজ, পুঁজি লোককে চালায়। পুঁজির কাজ হচ্ছে তুমি যত বেশি পুঁজি তোমার কাছে আসবে তত তুমি ক্ষমতাবান হবে, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, পুঁজির কাজ। আমার কাছে যদি, আমার কাছে এখন কোনো পয়সা নেই, ধরুন ওই মাস গেলে 20,000 টাকা রোজগার হয়, কিন্তু যখন মাস গেলে, যখন নাকি 20 লক্ষ টাকা রোজগার হবে, যেভাবেই হোক, ব্যবসা হোক, চাকরি করেই হোক, তখন কিন্তু আমার ভাবনা চিন্তা পাল্টে যাবে। এই 20 লক্ষ টাকা দিয়ে আমি আমার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, ক্লাব, তাদেরকে আমি কি করে নিয়ন্ত্রণে আনবো, এইটা পুঁজি আমাকে বাধ্য করবে। হ্যাঁ, তাহলে শোষণ করতে তারা বা বা অপরকে যাই করছে, কোনো আহ, হ্যাঁ, নেতিবাচক আপনি প্রক্রিয়া যেটা অবলম্বন বললেন যে করছে। এমন লোকও আছে গরিব, সে সে ব্যবসা করে ধনী হয়েছে, ঠিক, ধনী হয়ে কিন্তু সে দেখবেন না যে গরিব মানুষগুলো যেরকম ভাবে চলছে সে সেভাবে চলতে পারছে,
সে দেখবেন সেই ওই পয়সাওয়ালা লোকের মতন তার লাইফস্টাইল আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আর কি, একজন দুজন বাদ দিন, ম্যাক্সিমাম তাই হতে হবে। কারণ বিশ্ব পুঁজির যে সিস্টেম, বিশ্ব পুঁজিবাদের যে সিস্টেম, মানে যাকে সাম্রাজ্যবাদ বলা হয়, সে প্রতিটি দেশকে নিয়ন্ত্রণ রাখবার জন্য সেখানকার নির্বাচন নিয়ন্ত্রণ করেন। আমি কথাটা কেন বলেছি যে আপনি বলতে আমি নির্বাচনের মধ্যে দিয়ে আমি আমার দেশকে ভালো জায়গায় নিয়ে যাবো, দেশের মানুষকে। তাহলে আপনার চিন্তা হচ্ছে আপনার 130 কোটি মানুষের জন্য 10 কোটি বাদ দিলেন প্রথমে গরিব মানুষের জন্য, কিন্তু ওরা তো 700 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করছে। ওই গোটা 10-12 ধনীর দেশ, ওদের ব্যবসা, ওদের নানা রকম মানে প্রয়োজনীয় স্যার। এরা হ্যাঁ। কিন্তু সরকারগুলোকে তৈরি করে। এইবার আপনি 50% মানুষের কাছে পৌঁছাবার জন্য চেষ্টা করবেন কারণ সরকারটা পাল্টাবো, তখনই কিন্তু সংঘর্ষটা আসবে। মানে তার আগেই আসবে, বৃষ্টিবাতলে যেতে হবে না। হ্যাঁ, এইবার এই জায়গাটা আমাকে আলোচনাটা করতে হবে, কিন্তু আজ হোক কাল হোক। আচ্ছা, আমি আমি তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আপনি বলছেন যে 700 কোটি মানুষকে পুঁজিবাদী দেশগুলো বা তাদের রাষ্ট্র নায়করা পরিচালনা করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ও। ধনীর দেশগুলো পৃথিবীর। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে রাষ্ট্র নেতারা 700 কোটি মানুষকে পরিচালনা করছেন, কেন করছেন? এদের উদ্দেশ্য কি? ওই সে বিশ্বের শ্রেষ্ঠ ধনী এবং ক্ষমতাবান হবে। কি কি কি? এই গণতান্ত্রিক ব্যবস্থায় যে হ্যাঁ। নির্বাচনী প্রক্রিয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া, এখানে সে ওই আইন তৈরি করবে, প্রশাসন হ্যাঁ। হাতের মধ্যে রাখবে, বিচার হ্যাঁ। ব্যবস্থাটাকে হাতের মধ্যে রাখবে। আচ্ছা। আর একটা হচ্ছে সে শিল্প কারখানা যে উৎপাদন করবে, সেখানে শ্রমিকদের দিয়ে খাটিয়ে সে ধন সম্পত্তি বাড়াবে। এই হ্যাঁ, তো ধন সম্পত্তি বাড়িয়ে কি করবেন? ধন সম্পত্তি দিয়ে কি হয়? ওই যে সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ তৈরি হচ্ছে। এইবার শ্রেষ্ঠ? আপনি হ্যাঁ বলেন। আচ্ছা, আমি তো জানি কি এই আমাদের মার্ক্সবাদী সংগঠক যারা সশস্ত্র আন্দোলন করে সমাজের পরিবর্তন করতে চান, এরকম খবর তো ওদের কাছে আছে না নেই? মানে পুঁজিপতি হ্যাঁ। যারা এরকম করে তাদের ধন সম্পত্তি বৃদ্ধি করতে চাইছে, তাদের যে সমাজে শত্রু আছে, এ তো তাদের অজানা নয়। কমিউনিস্ট সাম্যবাদীরা তো তাহলে এটা তাদের অজানা নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝুন, যারা এই ধনসম্পত্তি বৃদ্ধির জন্য 750 কোটি 800 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করছেন, এই ধনসম্পত্তি বাড়িয়ে তাদের হয় কি না, সে যখন যা চায় তাই করতে যেন পারে, এই তো? হ্যাঁ এর থেকে বেশি কিছু নয় তো? হ্যাঁ বেশ, এবারে বুঝুন, সেই লোকটি এই সমস্ত কাণ্ডকলাপ করছেন, শত্রু তৈরি করছেন, নিজের জীবনকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন হ্যাঁ যে সে যাতে যা চায় তা করতে পারে, এই জন্য সমস্ত কাণ্ডকলাপ করছেন। আর আমরা তাদের কাছে একটা ইনফরমেশন দিচ্ছি, একটা নলেজ শেয়ার করছি, একটা পদ্ধতির কথা বলছি, যে কিনা কোনো নল তো দূরের কথা, তাকে কেউ অপমানজনক কথাও বলবে না, সে যা চায়, যখন চায়, যেখানে চায়, সেইটা সে পেয়ে যাবে। তাহলে আপনি কেন কোথায় দেখছেন যে সেই লোকটা এই কথাটাতে তার সহমত পোষণ করবেন না? কোথায় তার সমস্যা হবে? আপনার দৃষ্টিকোণ দিয়ে কি বলতে চান? আপনি বললেন যে মানে যারা এই দেখুন, আপনি আপনার বাড়িতে আছেন, আমি সোজা করে বলি, একদম বাড়ি দিয়ে বলি। আপনি সকালে টিফিন করেন, খান, দুপুরবেলা লাঞ্চ করেন, রাত্রিবেলা ডিনার করেন, মাঝখানে স্ন্যাক্স করলে করতে পারেন, ইচ্ছে হলে করেন। আপনাকে আপনার গার্ডিয়ান, অভিভাবক যদি এরকম বলেন, সকালবেলা টিফিনটা তুমি তখন পাবে যদি তুমি এই সকাল 6টার সময় উঠে এইটা করে আসো। মানে কি, তার যা কাজ, যেমন পুঁজিপতিরা আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তারপরে সে লাঞ্চ করতে পারছে। তো
আমাদের হচ্ছে কি হচ্ছে না এমনটা তাদের কোনো দায়ভার নেই, এরকমটা আপনি বলছেন। তাই আপনার গার্ডিয়ান বললেন যে তুমি যদি এত মেহনত করো তাহলে তুমি সকালের ব্রেকফাস্টটা পাবে, কিন্তু আপনার কাছে ব্রেকফাস্ট করার জন্য বাড়ির যথেষ্ট সামর্থ্য আছে। এরকম কারোর গার্ডিয়ান কি বলবেন যে তুমি আগে মেহনত করে আসো তারপরে সকালবেলা চাটা খাবেন? বলবে না তো। না, কারণ কিন্তু সে সারা মাস একই সিস্টেম, সারা মাস তার মানে অহেতুক আমরা, অকারণে আমরা কাউকে কোনো পরিশ্রম বা কোনো কোথাও ঠকানো, কোথাও দুঃখ দেওয়া, কোথাও তাকে প্রয়োজন বোধ করি না। আমাদের যেখানে স্বার্থে বাধা লাগে, যেখানে আমি বঞ্চিত হই, যেখানে আমি যা চাই সেখানে বাধা পাই, তখনই সামনের লোকটাকে আমি শত্রু ভাবি। যেমন কমিউনিস্টরা পুঁজিপতিদের শত্রু ভেবে বসে আছেন, কারণ তাদের যে সংসদ তৈরি করবে না, হবে না একটা সরল প্রক্রিয়া। আছেন তারা আমার সঙ্গে দ্বন্দ্ব করবে, আমাকে কি বলে অপহরণ করবেন বা আমাকে গ্রেফতার করাবেন, বিভিন্ন রকম হ্যাকেল দেবেন, এই তো। হ্যাঁ, তার জন্য যে আমরা ব্যবস্থা রেখেছি, সেই লোকটি আমাকে যখন কিছু বলতে আসবে তখন তো তাকে আলোচনায় বসাবো। আপনি যে কারণে আমাকে শত্রু ভাবছেন, আসলে সেইটা আমি শত্রু কিনা আগে তো সেটা দেখুন। একটা লোক প্রথমে কি করেন, আপনি কারোর সঙ্গে যদি আপনার মতবিরোধ হয় বা কাউকে যদি আপনি যা চান তা সে করছে না বা করাতে চান, তাকে আপনি কি করেন? প্রথমে গিয়ে থাপ্পড় মারেন না বলেন দাদা এই কাজটা করে দিন তো আমার জন্য, বা এই কাজটা করলে ভালো হতো, বা এই কাজটা করলে কেমন হয়, এরকম করে একটা তো আমরা প্রথমে কনসালটেন্সি। এই যে যুদ্ধ যত হচ্ছে, যত দেশে দেশে হচ্ছে, যত রাজনৈতিক নেতারা নিজেদের কি বলে নিজেদের বিভক্ত করে নতুন নতুন দল তৈরি করছেন, এ কি একদিনের ঘটনা? কোথাও যে দ্বন্দ্ব হচ্ছে ইংরেজদের সঙ্গে আমাদের, যে সশস্ত্র বিপ্লব হলো বা দেশ স্বাধীন হওয়ার জন্য যে 200 বছরের একটা আন্দোলন হলো, এ কি একদিনে হলো? প্রথমে তো কথা দিয়ে, আলোচনা দিয়েই আমরা শুরু করি, এবং সেই আলোচনাতে যদি সকলের স্বার্থ দেখতে পাই, যে আলোচনা করছে সে আপনাকে বঞ্চিত করছে না, আপনার স্বার্থ আছে তাতে সেটা আরো সিদ্ধ হবে এবং যে করছে তারও হবে, তাহলে কি সেই কাজটা আমরা যৌথ মত পোষণ করি না কি হ্যাঁ এটা করা যায়? এরকম করে তো আমরা অনেক দেশের অনেক চুক্তিতে সাইনও করি, যাতে দুই পক্ষের স্বার্থ আমরা দেখতে পাই। যেখানে যে পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ হয় সে বাধা দেয়। যেমন পাকিস্তান কাশ্মীর চাইছে, আমাদের স্বার্থে লাগবে, মানে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেই জন্য তাকে দিচ্ছি না। পাকিস্তানও ছাড়তে চাইছে না, যে সেটা তার পেলে তার ভালো হয়, অর্থনৈতিক ইমপ্রুভ হয়। তাহলে যেখানে স্বার্থ দুজনেরই প্রতিষ্ঠা পাচ্ছে, মানে ইয়ে হচ্ছে, আপনি কি মনে করেন এরকম কোনো ঘটনার উদাহরণ আপনি দিতে পারেন যেখানে আপনার স্বার্থ সিদ্ধ হচ্ছে তবু আপনি তার বিরোধিতা করছেন, যে লোকটা আপনাকে বোঝাচ্ছেন বা বলছেন কোনো কিছু ঘটনা বা কিছু প্রাপ্তির কথা? হ্যাঁ, আপনি সংশয় করতে পারেন, আপনি সন্দেহ করতে পারেন, আপনি ইতিহাসে এরকম কোনো রেকর্ড নজির নেই, আপনার বুদ্ধির লেভেলের উপরে যেতে পারে, তাই সেখানে আপনি ইনঅ্যাক্টিভ থাকতে পারেন, কিন্তু আক্রমণ না, তো আক্রমণ তো হওয়ার কথা না। এবারে সব মানুষ এই সরল সাদা ব্যবস্থাটা পৃথিবী জুড়ে নিতে পারবেন না। যাদের এখানে স্বার্থ সিদ্ধি হচ্ছে প্রথম, একেবারে ডিরেক্টলি সে দেখতে পাচ্ছে, তারাই এটা প্রথমে আগ্রহ প্রকাশ করবে, এবং যাদের এখানে পরবর্তী সময় দেখবে যে স্বাস্থ্য তার ক্ষুণ্ণ হতে চলেছে ভুল বোঝার কারণে, তখন তারা এসে এটা বোঝার চেষ্টা করবে আসলে এরা করতেছে কি, মানে করতে চাইছে কি, কি বলতে চাইছে। তখন তারাও জানবে যে এখানে তো কারো আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে না, এখানে তো আমারও স্বার্থ জড়িয়ে আছে। তাহলে এখানে আমাদের শত্রুতা, আমাদের সংঘর্ষে জড়ানোর আমরা তো কোনো রকম তাই আমাদের ওপেন মঞ্চ সবসময় খোলা, বলা হচ্ছে যাদের আমাদের বিরোধী কোনো কথাবার্তা আছে, প্রশ্ন আছে, তারা চলে আসুন। কেউ যদি আমাদের শত্রু হন, আজ পর্যন্ত কেউ সেরকম করে আসেনি।
তাই আমাদের এখনো পর্যন্ত কোনো শত্রু তৈরি হয়নি। যারাই শত্রুতা বা আমাদের বিমত, শত্রুতা তো দূরের কথা, আমাদের মতামতের বাইরে গিয়ে যাদের মত আছে বা আমরা যা বলছি তা হওয়া সম্ভব নয় এরকম মনে করছেন, বা আপনার মতো যে বলছেন যে অন্যরা কেন মেনে নেবেন, তাদের জন্য ওপেন মঞ্চ আমরা খুলে রেখেছি এই চর্চা করার জন্য যে আমরা কোন ওয়েতে যেতে চাইছি। আপনি এই চর্চার মধ্যে দিয়ে, হ্যালো, হ্যাঁ বলুন। আপনি বা আপনারা এই চর্চার মধ্যে দিয়ে মোটামুটি কত পার্সেন্টেজ মানুষের কাছে পৌঁছেছেন? পার্সেন্টেজ যদি বলেন তাহলে 1% ম্যাক্সিমাম হবে। তাহলে যে এখন ভাবছে, হ্যাঁ, আপনার ভাবনা না ভেবে যে ভাবছে, ওটাও তো একটা ভাবনা দর্শন। হ্যাঁ হ্যাঁ, যে আমার পয়সা আছে, আমার লোক বল আছে, আমার ব্যবসা আছে, আমি সব থেকে ভালো থাকবো, শক্তিশালী থাকবো। এই জন্য আগে মানুষকে গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ যা ভাবে আর কি। না না, মানুষ ভাবে এটা আপনি কি করে জানলেন? আপনি কি শক্তিশালী হতে চান? হ্যালো, আগে আপনি আপনাকে দিয়ে বলুন, আপনি কি শক্তিশালী হতে চান? না, ক্ষমতাবান হতে চান? আমি তো নিঃস্বদের মধ্যে পড়ছি। আচ্ছা, সুতরাং আমরা ব্যক্তিগত ভাবে তো আমাকে তো ওইভাবে ভাবলে আপনি তো সবাইকে তো সেভাবে ভাবতে পারছেন। আমি তো তার মানে আমরা যদি কোনো টোটালটাই বলছি, আমি তো ওই জন্য বললাম, আপনি বললেন, হ্যালো, আপনি বললেন আমরা আমাদের নিজেদেরকে যদি দেখি, কারণ আপনি তো আমাকে করতে পারবেন না। আমি যেমন আপনাকে শোনাবো বা দেখাবো আমার কর্ম পদ্ধতি দিয়েই আপনি বুঝবেন। আমি শুধু আপনাকেই বলি, আপনি তো ক্ষমতাশালী হতে চান না, তাই তো? আপনি আমার মধ্যে কথায় আমরা একদিন আলোচনা করছি যে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আপনি কি যারা ক্ষমতাবান এমএলএ এমপি বা দলের বড় রাজনৈতিক নেতা, এই ধরনের দলগুলো যারা এই সংসদীয় দলের মধ্যে থেকে অনেক কিছু রোজগার করছে, বেআইনি পথে কি ওপরে সেটা পরের প্রশ্ন, প্রচুর টাকা সে রোজগার করছে, ক্ষমতার দখল মানে রোজগার করছে, ক্ষমতাবান হচ্ছে, আপনি কি তাদের কাছে তাদের সংস্পর্শে এই আলোচনা নিয়ে যেতে পেরেছেন? পরে 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 ওটা জবাবটা পরে হবে, আগে ওই লোকটিকে চিনি আগে আমরা। ওই লোকটি ক্ষমতাবান হচ্ছেন কেন? একই কথা বলছি বারবার, কেন আপনি সেই জায়গাতে যেতে চাইছেন না? ওই লোকটি ক্ষমতাবান ধনবান হতে চাইছেন কেন? তিনি যা চান সেইটা করবেন বলেন তো, এই তো। তার সহজাত কিছু মানুষের সহজাত একটা চরিত্রেই থাকে। আচ্ছা, তার মানে তার সহজাত স্বভাব, মানে তার জন্মগত স্বভাব হলো অন্যজনকে তার অধীনে রেখে তাকে বঞ্চিত করে, তাকে শোষণ করে সে নিজের ইচ্ছা পূরণ করবেন, এই তো? হ্যাঁ, এবং এই সিস্টেমটা তাকে সাহায্য করে। হ্যাঁ, তাই তো আমরা বলছি যে তার এটা সহজাত প্রবৃত্তি নয়। যেমন আপনি কাউকে দুঃখ পেলে আপনার কষ্ট হয়, ওই লোকটারও অতটা না হলেও কিছুটা হলেও হয়, কিন্তু সে তার নিজের সুখটাকে বেশি প্রাধান্য দেয়। এটা তার অপরাধ নয়, কারণ সব মানুষের টেস্ট করার জন্য, এই যে মানুষের মন বোঝার জন্য যারা নিঃস্ব মানুষ, যেমন আপনি তাদের কাছে এখন অনেকটাই পৌঁছেছে ধরে নেন, আর যারা ধনী মানে ক্ষমতাবান, তাদের কাছে বোঝাবার মতন কোনো লোকজন পেয়েছেন? তাহলে আপনি কম্পেয়ারটা করতে পারবেন যে এইটা আপনি শোনার পর সে কি রিয়াক্ট করছে। সে তো মানে আমি কি বলবো আপনাকে, এখানে আমাদের কাছে দু একজন শিল্পপতি এসেছেন, তারা ওয়েলকাম করেছেন এরকম ব্যবস্থাকে। যদিও কোথায়, সেটা কি আমাদের এই কাছাকাছি আছে? হিন্দি বলয়ের লোক জন, এবং তারা আর্থিকভাবে সমর্থনও করবেন এবং সামাজিকভাবে তাদের অনেক প্রতিষ্ঠিত মানুষজন আছেন যারা ছোটখাটো শিল্প পরিচালনা করেন এবং বিজনেসম্যান আছেন, এরকম বহু মানুষই আছেন। আর বাংলায় এটাতে আমাদের নিজস্ব পরিবার এবং বিভিন্ন রকমের ব্যক্তিত্ব জন্য এটাকে আমরা ততখানি বিস্তার লাভ দিতে পারিনি। এটা এখানেও একটা ব্যাপার আছে। ধরুন এই যে
সিপিএম বা মানে মার্ক্সবাদীরা, তারা তো সাধারণ মানুষের কাছে যেমন যায়, ছোট ছোট শিল্পের মালিক, ছোট ছোট তাদের কাছেও যায়। তারা কিন্তু তাদের টাকা দেয়, এই সিপিএম বা মার্ক্সবাদীদের টাকা দেয়, ঠিক আছে। আর টাকা অবশ্যই দেয়, এই যেমন এই যে নির্বাচন বন্ড দেখলেন তো, ওদের টাকা দেওয়ার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই এই কদিনের মধ্যে বুঝে গেছেন, ঠিক আছে। ওই খেলাটা আপনি বুঝতেই পারছেন, ওটা কিন্তু শুধু আমাদের দেশের খেলা না, এটা পৃথিবীর বিশ্বের খেলা। আমি আপনাকে আলটিমেটে যেতে চাইছি, ওরা যে টাকা দিচ্ছে, কোনো পার্টিকে সহযোগিতা করছে, কাউকে শোষণ করছে, কেন কেন এই প্রশ্নের উত্তরটা আপনি খুঁজে নিন আগে। দেখবেন যে কারণে এটা করছে, শুধু সেটা ব্যবস্থাতে তার বিকল্প যা চাইছে সেটা পায় না বলেই এই পথই আছে, শুধু এই পথই বেঁচে আছে, এই সমস্ত করেই সে ওই জায়গাটায় ওই পাবে। এই পথ স্মরণ করছেন, আপনাকেও পেতে চাইলে আপনাকেও এই পথ স্মরণ করতে হবে। আপনি বলছেন যে তারা যারা এটা চাইছে তাদের দোষ, আমরা বলছি না, তারা যারা চাইছে তাদের তো সেটা স্বভাব, মানুষের স্বভাব হচ্ছে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যে থাকা, কিন্তু তাদের কোনো মানুষের কোনো দোষ দেখি না। দোষ কখন হচ্ছে, ঠিকই বলেছেন আপনি। সেটা তো স্বভাব এইরকম। ধরুন কিছু মানুষের স্বভাব, অনেকে আছেন আমি অত টাকা চাই না, আমার যা সামান্য টাকা আছে রোজগার করি, আমি সাধারণই থাকবো। আবার কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে কি চাকরিতে আরো বড় সাফল্য লাভ করে, পড়াশোনার ক্যারিয়ার করে, সে অনেক টাকা রোজগার করে, সে আরো বেশি এই সুখী স্বাচ্ছন্দ্যে বা ক্ষমতায় থাকতে চায়। এখন এই যে মানে কিছু লোক ওরকম চায়, আর কিছু লোক সেটা হতে পারে না, হতে পারে না, ব্যবস্থাতে তো তার প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যবস্থার জন্য। হ্যাঁ, তো আমরা তো চাইছি ব্যবস্থা পাল্টাতে, কোনো মানুষকে নয়। হ্যাঁ, আমি সেইখানেই বলেছি যে আপনি যে ব্যবস্থাটা যে পাল্টাবেন, সেই ক্ষেত্রে আপনি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকলেন। এই যে নির্বাচন প্রক্রিয়াতে, নির্বাচন প্রক্রিয়ায় আমি গরিব মানুষ যারা নাকি আমাদের কথা শুনবে, সেই লোকগুলোকে নিয়ে যদি আমি গুছিয়ে আমি 60% মানুষ মানে 60 কোটি 70 কোটি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টটা দখল করে নিতে পারবো। এইবার আমার সেখানেই প্রশ্ন, আপনি কি ওই পর্যন্ত মানে মানুষের কাছে পৌঁছাবেন, তবে সেন্ট্রাল গভর্নমেন্ট দখল করবেন, তবেই আইন কানুন পাল্টাবেন, এইরকম একটা, না তার আগেই আপনাকে অন্য যে জনপ্রতিনিধিমূলক বিধানসভা বা পৌরসভা এইসব জায়গাগুলো আছে, সে তো আলোচনা হলো যে আমরা যেখান থেকে ব্যবস্থা পরিবর্তন করতে পারবো আমাদের সেখানেই আমরা ব্যবস্থা পরিবর্তন করতে পারবো না, সেই জায়গাগুলো থেকে আমরা এই বর্তমান পুঁজিপতি যে ব্যবস্থা চলছে সেখানেও শোষণ হবে, সেখানেও মানুষ বঞ্চিত হবে। ওই 5 টাকার একটা রিলিফ দিলাম, 500 টাকার একটা অনুদান দিলাম, এগুলো দিয়ে তো আলটিমেট সমাধান আমাদের কাছে আছে যখন আমরা এগুলো করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনাকে তাহলে এই জনপ্রতিনিধি বা পয়সা ক্ষমতাবান যে শিল্পপতিরা আছে তার কাছে তো আগে যাচ্ছেন না, তারা তো নির্বাচনের মধ্যে দিয়ে এগুলি করছে, ক্ষমতাবান হয়ে থাকছে। আপনি যখন সেই নির্বাচন প্রক্রিয়ায় ঢুকছেন যে আমি তোমাকে এই আমাদের এই কনসেপ্ট সাধারণ মানুষের বুঝিয়ে তোমাকে আমি এইখান থেকে মানে সরিয়ে ভালো কনসেপ্ট সবাইকে নিয়ে যাতে বাঁচা যায় সেগুলো আপনি করবেন। তার মধ্যে ওই ইনক্লুডিং ক্ষমতাশালী নেতা দল তারাও আছেন আমাদের এই আলোচনা। এবার আপনি এবার বললেন যে ক্ষমতাশালী দল এবং তার নেতারাও আছেন। এইটা কি আমার একটা প্রশ্ন জানা যে সেই লোকগুলো কি আপনি ধরুন বলেছেন অবশ্য বা ছোট ছোট ব্যবসায়ী তারা আপনাকে হেল্প করেছে বা ভালো মেনে নিয়েছে, কিন্তু তারা তো আর সব না, যারা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়, ওরা টিকিয়ে রাখতে চায় না, ওদের অনেক সমস্যা হচ্ছে, ওদের হয়তো 1 কোটি আগে বলুন, আগে 1 মিনিট আগে বলুন যে আপনি কোন এই সিদ্ধান্তে কি করে পৌঁছলেন যে এই গণতান্ত্রিক পদ্ধতি টিকিয়ে রাখতে চায়, তার কিছু বিকল্প নেই তাই তো এটা করছে সে। আগে বলুন যে আপনি সিদ্ধান্তে পৌঁছলেন কি করে যে এই গণতান্ত্রিক যে পদ্ধতি চলছে, যেমন আপনি কি বলবেন যে যখন রাজতন্ত্র চলছিল
আহ, রাজতন্ত্র টিকিয়ে রাখতে চেয়েছিল রাজারা, এই তো। হ্যাঁ হ্যাঁ তারপরে মানুষের সমর্থনে একটা আমরা ইংরেজ চলে যাওয়ার পরে একটা গণতান্ত্রিক পদ্ধতি শুরু হলো। তার মানে ব্যবস্থা পরিবর্তনশীল, এটা তো আপনি জানেন, ঠিক কি না? তাই গণতন্ত্র টিকিয়ে মানে আপনি রাখতে চান বলতে যারা, আপনারা বলতে চাইছেন মানুষ সবই ভালো, কিন্তু এই ব্যবস্থার মধ্যেই সে ওইরকম একটা কোনো ক্ষমতাশালী আজকের পৃথিবীতে সব থেকে ধনী মানুষটিও চান সব মানুষের ভালো হোক, কিন্তু সবার আগে তার যে নিজের যে সুখ আনন্দ এবং বিলাস বৈভব, সে সেটাকে বেশি প্রায়োরিটি দেয়। তাই সেইটাকে, অন্যজনের দুঃখ কষ্টকে সে অতটা বেশি প্রায়োরিটি দেয় না। কারণ আমরা মানুষ সম্পর্কে এই জন্য আলোচনা করতে চাইছিলাম, 4 রকমের মানুষ আপনাকে বলেওছি আগে বোধহয় একবার, যে আমরা শরীর প্রধান, মন প্রধান, ভাবনা প্রধান, চেতনা প্রধান মানুষকে দেখতে পাই সারা দুনিয়া জুড়ে। যত মানুষ আছে এই 4টি ক্যাটাগরির ভেতরেই আসবে। আর এদের আলাদা আলাদা ইচ্ছা, আলাদা আলাদা মানে ভালো লাগা মন্দ লাগা এইসব থাকে। এবং কারো কারো নিজের খুন, জখম, রাহাজানি, মারামারি, গুন্ডামি, অপহরণ এই সমস্ত তারাও করতে পারে, কারণ সে তার নিজের ইচ্ছাকেই ফার্স্ট প্রায়োরিটি দেয়। আর আমরা যারা একটু সামাজিক, পারিবারিক, আত্মীয় স্বজন এসব নিয়ে থাকি, তারা আমার সঙ্গে সঙ্গে তাদেরও ভালো মন্দটা বুঝি। এই জন্য আমরা যা পাই তা অন্যজনকে শেয়ারও করি, যে সবাই মিলে থাকবো। আর তো আমরা এই কাজ করছি, সমস্ত মানুষকে ভালো রাখার চেষ্টা করছি, কি করে করা যায় সেটা করছি। তো এটা হচ্ছে তাদের একটা মানবিক, তাদের একটা গুণাবলী। হ্যাঁ, এই চার ধরনের মানুষের মধ্যে আপনি যে যারা ধরুন শিল্পপতি, যারা ধরুন এই গণতান্ত্রিক ব্যবস্থায় তারা মানে শোষণ করে, যেটা নাকি প্রচার আছে, যারা শোষণ করে শিল্পপতি সে ধনী হচ্ছে। এইবার সে কোন কোন ধরনের লোকের মধ্যে পড়লো? ওই যে শরীর প্রধান, হ্যাঁ, উনি তো উনার যে সুখ বিলাস বৈভব, উনি সেটাকেই প্রাধান্য দিচ্ছেন বলেই অন্যজনকে শোষণ বা তাদের উৎপীড়ন যাই কিছু করে এবারে শুনুন, এই যে তার যে ইচ্ছা, যদি এই শোষণ, নিপীড়ন আর এসব না করে তিনি যদি পেয়ে যান, তাহলে তাকে শোষণ করতে হবে কি? আমরা তো সেটাই বলছি। কি করলে সব পেয়ে যান, তারা যদি পেয়ে যান, আপনি আপনার ইচ্ছে মতো জীবন পেয়ে যাবেন, আপনি কি পুঁজিপতিদের বিরোধিতা করবেন? না, আপনি তো একদিকে বলছেন যে রাষ্ট্রের ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্র মালিকানায় চলে যাবে সবকিছু। তাহলে রাষ্ট্রীয় মালিকানায় গেলে সে পাবে কি করে? সে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় যে যেটা পাচ্ছে সেটা তো রাষ্ট্রীয় মালিকানায় পাবে না। যেমন একটা উদাহরণ দিন, যে রাষ্ট্র মালিকানায় থাকলে তিনি এটা পাবেন না, একটা উদাহরণ দিন। আজকে ব্যক্তি মালিকানায় থেকে যে সেটা পাচ্ছে, আপনি একটা উদাহরণ দিয়ে বলুন যে রাষ্ট্র মালিকানা যখন হয়ে যাবে। আপনার তো আরো অনেক দূর। রাষ্ট্রীয় মালিকানা তাও কিছু মানুষ ধরুন মালিকানাধীন হয়, কিন্তু যখন আপনি বলছেন আপনাদের আলটিমেটাম হচ্ছে সাম্যবাদ, হ্যাঁ, সেই এটা আপনার বোঝার জন্য বলেছি। আমরা কোথাও সাম্যবাদ ব্যবস্থার কথা বলিনি, আমরা এটাকে ব্যক্তিবাদী বলছি। কারণ সাম্যবাদ মানে হচ্ছে সমান অধিকার, সমান সবকিছু। আমরা সমান বলছি না, আমরা বলছি যার যেমন সেটা ইকুয়াল হবে এমন কথা নেই। কারণ ওই যে 4 রকমের মানুষের ইচ্ছা আলাদা আলাদা, সবাইকে যদি আপনি শরীর প্রধানের মতোই তার যোগান দেন, কারণ তাদের ইচ্ছা আলাদা। আপনি সবার জন্য করে দিলেন কি সবাইকে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে সরকারিগতভাবে, এটা সকলের জন্য নির্ধারণ করা। আপনি যদি আপনার ওই মানে সাম্যবাদী ব্যবস্থার বাইরে গিয়ে যদি নতুন ভাবনায় আপনি যদি কোনো ব্যক্তির যদি তার যা ইচ্ছা সেইটা পাওয়ার সুযোগ করে দেন, তাহলে তো সাইকোলজিক্যালি সে তো হতেই পারে যে সে সবচেয়ে পৃথিবীর ধনী হবে, কি দেশের ধনী হবে। তাহলে সেটা পুরো হবে, সেটা ব্যবস্থা করবেন আপনি। কি করবে তিনি? আপনি বলছেন যে মানে সাম্যবাদ নয়,
যে মোটামুটি সমান সাম্যবাদও সবার সমান, একেবারে সমান তো হয় না, সেখানে বৈষম্যটা অনেক কমে যায়। আর যার যে গুণের লোক, যে ধরুন একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, জীবনধারা একরকম থাকে, আর একটা যে কাজ করছে তার জীবনধারা একরকম থাকে। সুতরাং তার প্রয়োজন অনুযায়ী সে ধরুন কথা 30,000 টাকা মায়না পেলে তার সংসার চলে যাবে, সাধারণ একটা লেবারের। কিন্তু একটা ডাক্তারে দেখা যাচ্ছে যে তার 1 লাখ টাকা লাগে, তাহলে সে 1 লাখ টাকা পাবে। আমার কেন সমস্যাটা কোথায়? একটা ডাক্তার তো 10 লাখ টাকা 20 লাখ টাকা রোজগার করছে, সে নিয়ন্ত্রণ নেই দেখে রাখছি, সে বৈষম্যের জন্যই তো অশান্তি। ওই লোকটার ইচ্ছা, ওই ডাক্তার হোক, সে নেতা হোক, সে রাষ্ট্রের প্রধান হোক, এই যে আপনি বললেন না তার সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক, তার ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্য, শরীরের জায়গা, এই সমস্ত বিষয় টিষয়গুলো সে পরিতৃপ্তির ভাবে যাতে পায়, জায়গায় যাওয়ার চেষ্টা করে ক্ষমতার। সেই ক্ষমতাটা পয়সায় হতে পারে, সেই ক্ষমতাটা সমাজের মধ্যে হতে পারে, এটা কেউ রাজনৈতিক দলের মধ্যে দিয়ে সেই ক্ষমতা অর্জন করে, কেউ ডাক্তার হয়ে ক্ষমতা অর্জন করে, উকিল হয়ে, বড় বড় জাজ হয়ে ক্ষমতা অর্জন করে। এইবার মানে এই যে মানে সাম্যবাদ বললে সাম্যবাদী নয়, কিন্তু বললাম তো যেরকম চাইবে সে সেরকম হতে পারবে। ব্যক্তিবাদ তা আমি একটা ব্যক্তি, আমি বললাম যে আমি একটা শিল্পপতি হতে চাই, টাটা হতে। একটা উদাহরণ হিসেবে বলছি, ওই ব্যবস্থা আপনারা করবেন। আমি তো এইখানেই বারবার একটা জায়গায় আমরা ঘুরে ফিরে চলে আসছি যে আপনি বলুন, আপনি শিল্পপতি হতে চান কেন? বারবার ঘুরে আসছে এই জায়গায়। আসলে মানুষকে আমরা ভালো করে পর্যবেক্ষণ করিনি, সেই জন্য আমরা যখন বলছি যে সেন্ট্রালি ব্যবস্থায় যে যা চাইবে সেটা পাবে, তখন বিকৃত কিছু চাওয়া পাওয়ার কথা আমরা বলে দিই। আমরা চাঁদ চাই আমার, এটা কি কোনো কথা হলো? এটা কি ব্যবস্থা সম্পর্কিত কোনো কথা? এ তো অবাস্তব কথা। যা মানুষের জীবনকে সুখী করে এবং আমাদের সাধ্যের মধ্যে যা লজিক্যালি আমরা সেটা প্রোভাইড করতে পারি বর্তমান সময়ে, হয়তো এমন হতে পারে যদি কখনো সম্ভব হয়। তার তুমি একটা ব্যক্তি, তুমি একটা লোক 30,000 50,000 টাকা পেলে যেরকম সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, তোমারও ওই রকমই 50,000 60,000 পেলে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। আবার না, আমি তো তা বলিনি, বা আমাদের কনসেপ্টটা বলছে না। আপনি বলছেন শিল্পপতি হবেন, যদি আপনি শিল্পপতি হতে চান হবেন, কোনো সমস্যা নেই। তার আগে শিল্পপতি হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, এবারে যদি কেউ শিল্পপতি হতে চায়, শিল্পটা তার নয়, শিল্পটা সরকারের। শিল্পপতি হিসেবে তার হিসেব রাখা, তার করা, অর্গানাইজ করা, তাহলে দাঁড়ালো কি? তার মানে দাঁড়ালো যে সে যদি একটা ডিরেক্টর হতে চায় একটা কোম্পানি, সে হতে পারে, তার সে দরকার আছে, কিন্তু সে ব্যক্তি মালিকানার মালিক হতে পারবে না। শুনুন বলি, এবারে ব্যক্তি মালিকানায় ওই শিল্পপতির দুটি দিক আছে। একটি হচ্ছে আপনি শিল্পপতি হতে চাইছেন, তো খুব ভালো। শিল্পপতি আজকে ভিখারি হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরকম অনেকে। তো হ্যাঁ, তা শিল্পপতি হয়ে গেলেই যে আপনি সুখী স্বাচ্ছন্দ্য জীবন পেয়ে যাবেন এমন তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের সিস্টেমে আমরা বলছি আপনি শিল্পপতি হতে পারবেন, হবেনও, এবং সেখানে লোকসান বলে কিছু আপনার জন্য আপনি হবে না। কারণ শিল্পপতি হতে চাইছেন এই জন্য, শিল্পপতির লাইফ বিলং করার জন্য। আপনি ওখানে ওই কারখানার ভেতরে গিয়ে বসে থাকলে আপনার খুব মজা লাগবে এমন এটার জন্য নয়। আপনি শিল্পপতি হতে চাইছেন কারণ আজকের শিল্পপতিকে আপনি আইকন মেনেছেন, তার যে জীবন মান, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, চলাফেরা, খাওয়া দাওয়া, আয়, ইমেজ, এই সমস্ত কিছু আপনি চাইছেন। এই তো শিল্পপতি হতে চাইছেন এই জন্য।
শিল্পপতি ওই শিল্পকে পরিচালনা করে 10 জন ইঞ্জিনিয়ার, 10 জন ম্যানেজার এই সমস্তকে নির্দেশ দিয়ে আপনি খুশি হয়ে যাচ্ছেন এই জন্য নয়। এটা করতেও আলাদা মজা আছে। সেটা করার পরে আপনার লোকসানের ভয় থাকে, আপনার শিল্প থেকে উৎপাদন বিক্রিরও ভয় থাকে, না উৎপাদন প্রোডাক্ট সেল হলো না, বন্ধ হওয়ার ভয় থাকে। তো শিল্পপতি আপনি হতে পারবেন, আর শিল্পপতি জীবন পাবেন। ওই শিল্পটা আপনার নামে কোনো দলিল হবে না, কারণ আজকে যারা শিল্পপতি তারাই তো এই শিল্প পরিচালনার অভিজ্ঞতা তাহলে রাখে। তাহলে কিন্তু একটা টার্ম আছে, শিল্পপতি মানে কিন্তু সেই শিল্পের ব্যক্তিগতভাবে স্বামী। মালিক। হ্যাঁ, আর আপনি হ্যাঁ। যেটা বলতে চাইছেন, মালিক হবে রাষ্ট্র, কিন্তু আপনি চালাবেন, আপনার ডিরেক্টর, পরিচালক। হ্যাঁ, মালিকানা পাবে না, শিল্পপতি হতে পারবে না। আরে মালিকানা পাবে না, মালিকানা পাবে না কেন? মালিকানা যেটা বলছেন আপনি, সেই মালিকানার প্রয়োজনই পড়বে না তার। আপনার সেটা বাড়িতে অন্য কথা, সেটা অন্য কথা। আপনি আমি টার্মটা তো ঠিক করতে হবে। তাহলে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা করবে, মানুষ একটা ব্যবস্থা করবে যেখানে শিল্প সবই রাষ্ট্র তো নিয়ন্ত্রণ করবে। এবার কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি দুটো শিল্প নিজে দায়িত্ব নেব, দায়িত্ব নিয়ে আমি দেখবো, প্রচুর উৎপাদন করবো, একদম। হ্যাঁ, সেইটার উৎপাদনের সমস্ত লাভটাই রাষ্ট্রের কাছে জমা পড়বে, ব্যক্তি মালিকানার হাতে পড়বে না। সে একটা মায়না নিশ্চয়ই পাবে, বা রাষ্ট্রের যে দেওয়া না একজন ওইখানটা আরেকটু ঠিক করে নিন। একজন শিল্পপতি হিসেবে আপনার যে লোকসানের যে দিকগুলো থাকে সেগুলো থাকবে না। আর আপনি ওই শিল্প থেকে যে সুবিধা পেতেন, মানে জীবন পরিবহন করার জন্য, সেই সমস্ত সুবিধাই আপনি ওই শিল্পের দেখভালের জন্য শুধু পেতে থাকবেন। তার মানে আপনি একাধিক শিল্পেরও মালিক হতে পারেন, একটারও হতে পারেন, আর যাই হতে পারেন। শিল্পের মালিক কেন? শিল্পের মালিকানা সে পাবে না তো স্যার, মালিকানা তো আসছে। মানে আজকের টার্মিনোলজি দিয়ে বলছি যে শিল্পপতি মানে আমরা উন্নত জীবন বুঝি তো। শিল্পপতি মানে আমরা উন্নত জীবন, ক্ষমতাবান। মানে আপনি যদি শিল্পপতি এই কথাটা শব্দার্থ করেন, তাহলে সেই ক্ষেত্রে কথাটা হয়তো ঠিক না, কারণ শিল্পের মালিক, এই তো শিল্পের মালিক নয়, পরিচালক। হ্যাঁ, তাহলে তো কথা আলোচনাগুলো পরিষ্কার হবে। সে ব্যক্তি এমন হতে পারে, তো সে কেউ হয়তো প্রোডাকশনের মেশিন চালক হতে পারে, আর কে ম্যানেজিং ডিরেক্টরে থাকতে পারে। সে তার যা যোগ্যতা আছে, যেভাবে সে যেমন যোগ্যতা, কারণ সবই দরকার হয়, তার অনেক মেধা দরকার হয়, তার সিনসিয়ারিটি দরকার হয়, সে এত প্রোডাকশন সে তার হিসাবের মধ্যে থাকবে। সুতরাং তার মাইনে একটু বেশি হতেই পারে, সামান্য, সেটা সামান্য সম্ভবতী বা সমাজতান্ত্রিক ব্যবস্থা যেগুলো হয়। এখানে আরেকটু কারেকশন করুন, মাইনে কিছু নেই এখানে, মাইনে বলে কিছু নেই। হ্যাঁ, সবকিছু প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি, রাষ্ট্রই তার যা কিছু দরকার সে দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক। কারণ মুদ্রা থাকছে না তো, মুদ্রাহীন ব্যবস্থা। হ্যাঁ, এইবার সব ঠিক আছে। আমি বলছি যে আপনি যখনই নাকি এটা মানুষের কাছে বলতে এগোবেন, আপনার একটা টার্গেট আপনি করেছেন যে আমি যখন নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি তার আগে কিন্তু ধাপগুলো বলেছি, আপনি সেগুলোকে বাতিল করে দিয়েছেন। আপনি একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টটাকে ধরেছেন, যে সেন্ট্রাল গভর্নমেন্টে ধরে নিলাম আমার 140 কোটি থেকে 110 কোটির মতন ভোটার আছে, তাহলে 110 কোটির হাফ হচ্ছে 55 কোটি, মানে হিসাব মতো অর্ধেক দরকার হয়। এবার জিততে গেলে 60 কোটি 70 কোটির টার্গেট দিতে হবে, পেতে হবে কম বেশি, কিন্তু 55 কোটির উপর পেতেই হবে, তাহলে তো জয়লাভ করবেন না, অধিকারই পাবেন না। আজকের এতে আপনি যদি দেখেন যে আজকের গণতান্ত্রিক যে পদ্ধতিতে আমরা ভোটে জিতি, কোন দলকে সরকারে পাঠাই, তাদেরকে 50% বেশি পেতে হয় না। কারণ যদি অনেক দল আছে বলে, হ্যাঁ, সেদিন যখন প্রথমবার যদি থাকে তাহলে 50%, কিন্তু হিসাবে 50%, কিন্তু দলগুলো মিলে গিয়ে 50% দেখাতে হয় আর কি। হ্যাঁ,
ঠিক আছে, ঠিক তাহলে আছে। এই লোক এই সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা দেওয়ার জন্য আপনাকে 60-70 কোটি লোকের কাছে আপনাকে আগে বুঝিয়ে পৌঁছাতে হবে, আর কি খবরটা দিতে হবে। হ্যাঁ। যেমন আপনি আমাকে বোঝাচ্ছেন, বা ওখানে সেদিন এসেছিল আর 5 জন ছিল তাদের বোঝাচ্ছেন, বা লোককে জানাচ্ছেন এবং বোঝাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে অত লোকের কাছে পৌঁছানোর আগেই তো তারা মানে এই ক্ষমতাবান জনপ্রতিনিধি হয়ে রয়েছে এই সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তাদের কাছে খবরটা যাবে যে আমরা এইটা চাই না। চাই না? 2-1 জন বলতে পারে, আপনি যেটা বলছেন 2-1 জন আপনাদের হেল্প করেছে। না, 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 খুব না, ভালো কাজ করছে। আমি বলছি কি, আপনি এক কাজ করুন, আপনার যা প্রশ্ন আছে সেইগুলো সেরে নিন। ওই ক্ষমতাবানরা, প্রতিষ্ঠিত লোকেরা কি করবেন, আমি বরং তাদের উপর ছেড়ে দিই। তারা যখন আসবেন আমাদের সঙ্গে, বা তারা যখন কিছু বলবেন, তখন তাদের আলোচনা না হয় তাদের সঙ্গেই করে নেব। কারণ আমি আপনাকে ক্ষমতাশালী, যদি আপনি হন তাহলে আপনি বলুন যে আমি ক্ষমতাশালী, আমি আপনাকে এই প্রশ্নটা করছি। আজ আপনি ক্ষমতাশালীর প্রতিনিধি হয়ে প্রশ্ন করুন, বা আপনি বলুন যে আমি ক্ষমতাশালী, আমি এটা চাই না। কেন চাই না আমি জিজ্ঞেস করবো, আপনি বলবেন এই 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 ব্যাপার আছে আমার, আমি কেন এটা ছাড়তে চাইবো। তখন আমি বলতে পারবো যে আপনার তো এই এই ব্যাপারগুলো আছে, কিন্তু এই এই অসুবিধাগুলো আছে, আপনি কি সেই অসুবিধাগুলো নিয়েই এই এই ব্যাপারগুলোকে ভোগ করতে পারছেন? তখন আপনি বলবেন হ্যাঁ, আমি তো খুব মজায় আছি। আপনিও তো শিল্পপতি বা ক্ষমতাশালী নয়, সাধারণ মানুষ। হ্যাঁ, আমি তো সাধারণ মানুষ। ঠিক আছে তো, তাহলে আপনাকে কিন্তু যেমন সাধারণ মানুষের, গরিব মানুষের কথা ভাবতে হচ্ছে, এমন এই দেশের এই ব্যবস্থার মধ্যে না, 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 এইটা ভুল করছেন আবার। মার্ক্সবাদী দর্শনের মতো এখানে আবার একটা ভুল হয়ে যাচ্ছে। না, আপনি তো নির্বাচনী ব্যবস্থার মধ্যে কথা বলছেন, একটু মার্ক্সবাদের ব্যাপার নেই। আমি বলছি শুনুন, আমরা কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ, কি বলে, পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিধিত্ব করছি না। আপনি সকলের জন্য করছেন। হ্যাঁ, আমরা মানুষের জন্য করছি। সে মানুষ ধনী হোক, গরিব হোক। এই জন্য তো কিন্তু আপনার সঙ্গে একটা কথা বলেছে, আমার খেয়াল আছে, যে আপনি কি ওইরকম কোনো লোক পেয়েছেন যে যার হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের কাছে এই লিফটেজ গুলো দিন না। তাদের লোক যে এরকম হাজার হাজার লোক আছে আমাদের, মানে বড় শিল্পপতি, তাদের কাছে লিফটেজ গুলো দিন, দেখুন তো। না, আপনার কাছে এরকম, আমাদের তো যোগাযোগে নেই এরকম হাজার হাজার কোটি টাকা শিল্পপতি কেউ আছে না। আপনার কাছে যদি থাকে, আমি একটা উদাহরণ হিসেবে বললাম। না, আমাদের কাছে যা নেই তাকে উদাহরণ হিসেবে আমরা কি করে এখন নিতে পারি? যখন কোনো শিল্পপতি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা আমরা তাদের কন্ট্যাক্টে আসবো, তখনই না তাদের কথাগুলোর উত্তর আমরা ঠিকঠাক করে দিতে পারবো। এখন এইটা একটা বাধা পাওয়ার জায়গা আছে, সেই জন্য আপনি সেটা সংশয় করছেন। বাধা পাওয়ার জায়গা আছে তো, কারণ আপনি বলছেন কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, আর আমার ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানা সিস্টেম। এবার তারা লিখে পড়ে, ধরুন যাই হোক, মানে ধরুন সম্পত্তির ক্ষমতাবান হয়ে আছে, এবার আপনি তাদের কাছেও যাবেন, সবার কাছে যাবেন, আপনি গরিব মানুষের কাছে যাবেন, তেমন তাদের কাছেও যাবেন। একই সাথে দুইজনের কাছে গিয়ে আপনি আপনাদের বক্তব্য বলবেন। আমি বলছি যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছেন, তেমন কি এরকম কিছু সংখ্যক আছে যে যারা শিল্পপতি, তারা আপনাদের এইটাকে খুব স্বাগত জানাচ্ছে? না, এখনো পর্যন্ত ওই হাজার হাজার কোটি টাকার মালিক এর কাছে পৌঁছানোর মতো। বাদ দিন না, 500 কোটি টাকা, 10 কোটি টাকার মালিকের কাছেই চলুন, আশেপাশে যদি থাকে। হ্যাঁ, 10 কোটি টাকার মালিকই আপনার এই প্রস্তাব যে আমরা কিন্তু ব্যক্তি মালিকানা তুলে দিয়ে আপনারও ভালো থাকবেন আর সাধারণ মানুষও ভালো থাকবে, দেখি সে কি বলে। এরকম কোনো দৃষ্টান্ত আছে? মানে আপনি বলতে চাইছেন যে আমরা গিয়ে বলবো আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনি ছেড়ে দিন, সবাই ভালো থাকবে, আপনি আমাদের সঙ্গে আপনি তো আসুন। বলছেন একটা লাইনে ছিল যে আপনি বললেন সাধারণ গরিব মানুষের কাছে থেকে। দেখুন, সমস্ত কিছু যখন আমরা প্রচারে যাই তার কিছু স্টেপ থাকে। আপনি যদি সবার আগে সবার সামনে গিয়ে বলেন যে আপনার কোটি টাকা ছেড়ে দিন, তারপরের কথাগুলো আর তার কানে ঢুকবে? সেই স্টেপ নিয়েই তো কথাটা হচ্ছে যে আপনি কি প্রক্রিয়ায় আপনি এগোবেন। তখন আপনি বললেন, আমি বললাম যে পঞ্চায়েত আছে কলকাতায়, মানে শহরে পৌরসভা কাউন্সিলর নির্বাচন আছে, তারপরে এমএলএ আছে, তারপরে এমপি আছে,
তখন আপনি বললেন না আমি নিচু তলার লোকের কাছে আগে যাবো না, আমি একবারে সেন্ট্রাল গভর্নমেন্টে নিচু তলার ওখানে লোকের গিয়ে আমি আপনার- মানে আপনার যখন নিচু তলার ওইটাই লোকের আমার কাছে যাবো target না, আর কি। Central লিকুতলা government-ই আমার টার্গেট। নিচু তলার লোকের কাছে যাবো না মানে কি, মানে যখন সেন্ট্রালি কোনো ভোট হয় তখন নিচু তলার লোকের কাছে যাওয়া হয় না? পৌরসভার ভোট বা পঞ্চায়েতের ভোটেই শুধু নিচু তলার লোক যাওয়া হয়। এখান থেকে আমরা আমাদের প্রশাসনিক যে পরিবর্তন, আপনাকে তো এগোবার প্রক্রিয়াটা বলছি। আপনি যেমন আমাদের মতন লোকের সঙ্গে যোগাযোগ করছেন, আপনি যেমন কোনো সামাজিক সংগঠনের লোকের কাছে যোগাযোগ করছেন, ঠিক। আপনি কি যারা জনপ্রতিনিধি হচ্ছে, কারণ আপনি এই সিস্টেমের মধ্যেই আপনি থেকে এগোতে চাইছেন, একদম তাহলে পরে জনপ্রতিনিধির দুটো জায়গা আছে, একটা গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা, জেলা পরিষদ, আর শহরে আছে কাউন্সিলর, এমএলএ, এমপি। এইবার গ্রামেও এমএলএ এমপি আছে, কিন্তু ওখানে গ্রাম পঞ্চায়েত, এখানে কাউন্সিলর, মানে পৌরসভা। এবার আপনি কি এইগুলোকে অ্যাটেন্ড করে, অর্থাৎ বোঝানোর ক্ষেত্রে এইগুলো প্রক্রিয়ার মধ্যে আপনার কি এইগুলো পড়বে? তখন আপনি বললেন যে না, এই এত নিচু তলায় আমরা আগে কোনো জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে যাব না, আমরা একবারে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচনে যাব, এবং সেখানে আমরা, তখন আমি বললাম তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 7 কোটির উপরে ভোট পেতে হবে, তাহলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে পারবেন না। হ্যাঁ, তখন 7 কোটি টাকায় যখন আপনি যাবেন, তখন প্রশ্নটা করলাম, তার আগে তো নানান শিল্পপতিরা জেনে যাবে, বা ধরুন ক্ষমতাবান, সমাজের ক্ষমতাবান লোকরা জেনে যাবে যে আপনারা ব্যক্তি মালিকানা অবলুপ্ত করে এরকম একটা ব্যবস্থা চাইছে। তখন কি আপনাদের কি ওরা গ্রহণ করবে, না আপনাদের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? দেখুন, আপনি যে কথাগুলো যখন বলছেন তখন অর্ধেকটা করে কেন বলছেন? যেটা আপনি ব্যক্তি মালিকানা তুলে দেওয়ার কথা বললেন, তারপরে কিন্তু এর বিনিময়ে আমরা কি তাদের হাতে তুলে দিচ্ছি সেটা কিন্তু অ্যালোপ থেকে গেল। ব্যক্তি মালিকানার আপনি বলুন থেকে, না, আমি ওগুলি বলছি যে ব্যক্তি মালিকানার থেকে আমরা যেটা তুলে দিচ্ছি, ব্যক্তি মালিকানা তুলে দেওয়ার আগে ব্যক্তি মালিকানায় কি কি সমস্যা আছে সেইগুলোকে তাকে বললে তিনি বুঝতে পারবেন, কারণ সেই সমস্যার মধ্যে তিনি বাঁচছেন। এই যে অমনি বলছেন না, যে বললেই তাদের এই তো অনেক সমস্যা ব্যক্তি মালিকানা সিস্টেমের মধ্যে, তার থেকে সবকিছু রাষ্ট্রীয় মালিকানায় চলে যাক, হ্যাঁ, বা সামাজিক মালিকানায় চলে যাক সম্ভবত, তো আপনিও সুখে থাকবেন, সবাই ভালো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বলছেন আপনার মতো করে নয়, এটা আমাদের যে দর্শন বা আমাদের যে পন্থা আছে সেটা আমাদের মতো করেই আমরা বলবো, আর আশা করছি সেটাতে তারা সহমত পোষণ করবেন। আর যদি না করেন, কোথায় কোথায় তিনি করছেন না, কেন করছেন না, সেই জবাবও তার কাছে চাইবো। শিল্পপতি বা জনপ্রতিনিধি পয়সা, অবশ্যই সেটাই করি। তাদের কাছে এখনো যেতে পারেননি, মানে সেরকম কোনো মানে প্র্যাকটিস বা চর্চা হয়নি না, সেই অর্থে এরকম শিল্পপতি আমাদের সঙ্গে এখনো কন্ট্যাক্টে আসেনি। তাহলে কতদিন ধরে আপনারা এই লাইনের মধ্যে আছেন? আর প্রথমেই আপনাকে বলেছিলাম যে আমাদের ওপেন মঞ্চ আছে, আমরা 4-5 বছর, কি 4-5 বছর ধরে কি এই যে আপনারা এই প্রক্রিয়াটা চালাচ্ছেন, চর্চাটা চালাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি 2000 সালে থেকে শুরু হয়েছে, তারপরে লকডাউন 2000 থেকে, হ্যাঁ, লকডাউনের 2 বছর কেটে গেল, সেরকম করে যাই হোক 2000 থেকে সেই রকম করে দেখতে গেলে 1.5-2 বছর চলছে, তো 24 বছর। 2000 সাল থেকে আপনারা 2020 হলে পরে লকডাউনের টাইমটা বাদ দিলে আপনার ওই 1.5-2 বছর, যাই বলুন না, তাহলে এই 2-3 বছরের মধ্যে আপনারা কিছু সাধারণ মানুষের কাছে যেতেই পারেন, এরকম আমার মতন একটা লোক কিংবা এরকম সামাজিক সংগঠন, আপনারা অনলাইনের মাধ্যমে কথা বলছেন, কিংবা বই পত্র দিয়ে কথা বলছেন, এসে যোগাযোগ করে কথা বলছেন, তাতে আপনারা এই 2 বছরে কোনো শিল্পপতির কাছে ছোটই হোক আর বড়ই হোক আপনারা যেতে পারেননি, মানে চান না,
আপনার কথা যদি কারণ মেনে এটা একটা দ্বন্দ্বের কি ব্যাপার তো। এইটা দিয়ে কি করতে চাইছেন বলুন, আপনি কি বলতে চাইছেন? এটা শিল্পপতির কাছে কারণে গিয়ে কারণ আপনাকে তারা আপনাকে আমি বললাম যে শিল্পপতিদের আপনি তো 10% ছেড়েই দিয়েছিলেন, মানে বুঝতে পারছেন কি এই 60% মানুষের মধ্যে শিল্পপতিরা আসেন না। যদি আমি না, ছেড়েই দিই আপনার কথা মতো, তাহলে জনগণের হ্যাঁ। ভোটেই তো না, আমাদের তখন ক্ষমতায় কিন্তু আসতে হবে। আপনি বলছেন এবারে যে আপনি বলছেন যে শুনুন, হ্যাঁ, আপনি যেটা বললেন যে 60% মানুষের কাছে যখন যাবেন ক্ষমতাশালীরা পুঁজিপতিরা আপনাদের বাধা দেবে বা আপনাদের বাধা দেবে, বিরোধিতা হ্যাঁ, করবে। বাধা দেবে। শিল্পপতিরা আমরা তখন তাদের জিজ্ঞেস করে নেব না যে আপনি হ্যাঁ, বাধা দিচ্ছেন কেন। যখন বাধা হ্যাঁ। দেবে তখনই জিজ্ঞেস করে নেব। তার আগে তো তাদের কাছে আমরা পৌঁছচ্ছি না বা তারা তো জানতে আপনি আসছেন না। আপনি তখন তাদেরকে জিজ্ঞেস করে নেব যে আপনি বাধা দিচ্ছেন কেন তাহলে বা আপনার আপনার বাধা দেওয়ার পেছনে কারণ কি। তিনি তখন বলবেন যে এই ব্যাপার। আমরা তখন আচ্ছা, বলবেন যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে বোঝার সেগুলো বুঝুন, আসলে আচ্ছা, ব্যাপারটা এটা নয়। যখন আচ্ছা, তাকে খুলে বলা হবে তিনি বুঝে যাবেন। এইখানটাই কিন্তু একটা বোঝার জায়গা আছে। মানে আপনি খেয়াল করুন, আমি যেটা বলতে চাইছি যে বলুন। আহ, আহ, আপনি 2 বছর ধরে করছেন মোটামুটি হুম। আজকে কম বেশি। হ্যাঁ। তাতে সাধারণ মানুষের সঙ্গেই যোগাযোগটা হয়েছে, অনলাইন হোক বা বইপত্রের মধ্যে দিয়ে হোক, কিন্তু হ্যাঁ। এখনো পর্যন্ত হুম। শিল্পপতিদের মতন লোকজনদের কাছে আপনারা পৌঁছাচ্ছেন বা তাদের সাথে চর্চা হয়নি, মত বিনিময় হয়নি এখনো পর্যন্ত। এইটা তো পরিষ্কার। হুম। আচ্ছা, এইবার তাদের তো তাদের সাথে কথা বলতে হবে, কারণ এই তখন আপনি বললেন আমি তো ওদের নিয়ে ভাবছি না, আমার তো 60 কোটি গরিব মানুষ পেলেই হবে। সে আপনার কথা মতো, হ্যাঁ। কারণ আমরা জানি যে এখানে যুক্তি আছে, আমার কথা মানে আমি তো বানিয়ে কিছু বলছি না, কল্পনা করে। না আপনি আপনাদের আপনি আপনি যেভাবে বলছেন হ্যাঁ, শিল্পপতিরা তো সাধারণ মানুষের মতো এতটা সময় পান না আউটসাইডের এই সমস্ত খবর নিতে। তারা তো পলিটিক্যাল যে ফোর্স থাকে তাদের সঙ্গেই ঘুলে মিলে থাকে, তাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন সময় নিয়ে তাদের কেটে যায়। আপনি বুঝতেই পারছেন যে একজন শিল্পপতি মানে তার ব্যস্ততম জীবন হয় হ্যাঁ, আমাদের মতো। হ্যাঁ, স্বাভাবিকভাবেই হয়। কারণ হ্যাঁ, তাকে ব্যবসা উন্নত করা, যা ব্যবসা করেছে তাকে টিকিয়ে রাখা, এগুলো সব আপনি জানেন। তো হ্যাঁ, স্বাভাবিকভাবেই তার কাছে এত আউটসোর্সিং নলেজ নেওয়া আর কোথায় কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে আগামী ভবিষ্যতের না, পরিকল্পনা যেমন সে না আমরা জানতে পারে, ঠিকই তো ঠিকই আপনি আপনার। দু বছর হ্যাঁ, ধরে সেরকম লোকের কারে আমরা এই বিষয়টিকে তুলে ধরতে পারিনি, মানে আমাদের ম্যান পাওয়ার, আমাদের সোশ্যাল মিডিয়া যত রকমের সোর্স আছে সেগুলো আমরা পারিনি। এটা নিয়ে অসুবিধা কিছু নেই, কারণ বুঝতেই পারছেন 200 বছর 250 বছর ধরে একটি দর্শন এখনো সাধারণ মানুষের বোধগম্যই এলো না। আর হ্যাঁ, হ্যাঁ, তো আজকে 2 বছর আমরা এটা করছি, যদি সেই রকম করে দেখি তাহলে সেই জায়গায় আমরা অনেকখানি পজিটিভ। এবারে উম, এবারে বুঝতে হবে কি ওই লোকগুলি এখন শুনবেন না, জানবেন না, বুঝবেন না। যখন আমরা নির্বাচনী প্রচারে যাব বা কিছু করব তখন ওরা বাধা দেবে। তখন ওদের বাধা দেওয়ার আগে আসলে আমরা বলছি কি সেটা তো জানবেন, নাকি বাধা হ্যাঁ, দেবেন এমনি? হ্যাঁ, তাহলে আমাদের কথাগুলি ওনার কানে যাবে, তারপরে তো উনি বাধা দেবেন। হ্যাঁ। তাহলে আমাদের কথাগুলি ওদের বাধা দেওয়ার মতো কোন কথাটি আমার মনে হচ্ছে যে এই কথাটিতে ওনারা বাধা দেবেন? ওরা যেটা ব্যক্তি বলবে, ওরা ওরা সম্পত্তি। এবার বলছি আমাদের সাধারণ মানুষের দিক থেকে আপনারা ঠিকই আছেন ধরে নেন, হুম। আপনার কথা শুনতে আপনাকে অভিনন্দন জানাবে, কিন্তু না যখনই ওই যেটা পার্টটায় যাবেন, বাধা দেবে যেটা সেটা বলুন। যখনই ওই পার্টটায় যাবেন বাধা দেওয়ার লোকজন, জনপ্রতিনিধি, ধান্দা মানে পয়সাওয়ালা বা শিল্পপতিরা, ক্ষমতাবান পয়সাওয়ালা, হ্যাঁ। তখনই কিন্তু তারা মানে আপনার কথায় যেহেতু ব্যক্তি মালিকানার অবলুপ্তির প্রশ্ন আছে, মানে ওই কথাটা থাকবে। শুনেই বাধা দেবে, বাকি কথাগুলো আর শুনবেন না। না, না, শুনতে পারেন, তাহলে সেখানে বাধা সেটা দেবেন, তো- সেটার এরকম জন্য কথা তো ভাবছেন কেন? আপনার অভিজ্ঞতা জানতে চাইলাম। এবার আপনি বললেন যে আমি এখনো এই জন্য পর্যন্ত বললাম, স্যার এই বিষয়টাকে নিয়ে বোধহয় আর বেশি আলোচনা করার দরকার নেই। যখন যে ঘটনা ঘটবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যান্সার দিতে হবে, তাই না? আমরা এখন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট মানে হয়নি। আর প্রথম কথা, আপনি যে বাস্তবিক দিক আছে কিনা সেটাও এখন প্রমাণিত নয়, কারণ আমরা যে কথাটা বলেছি। এই যে কথাটা বললেন না, হ্যাঁ। কি যা কিছু পরিবর্তন, এটা তো হুম। মানেন নিশ্চয়, যা কিছু পৃথিবীর পরিবর্তন, মানুষ হোক, বন জঙ্গল হোক,
সবকিছু দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে দিয়ে যা কিছু পরিবর্তন হচ্ছে দ্বন্দ্বমূলক। এইটাকে আপনি মানে মানেন, বা তাহলেই অনেকটা বোঝা যাবে যে পরিবর্তন যে হচ্ছে, মানুষের মনের পরিবর্তন, মানুষের দেহের পরিবর্তন। এই যে একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা যখন নাকি শৈশবে জন্মগ্রহণ করে, তারপরে সে বড় হয়, তার দেহের ভীষণ অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু থাকে না, ছেলে জন্ম। ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ। হ্যাঁ, ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ। হ্যাঁ, এই যে তত্ত্ব রেখেছেন কার্ল মার্কস মহাশয়। বিজ্ঞান আর কি, ওটা বিজ্ঞান, মানে ব্যক্তি কার্ল মার্কসের না, ওটা হচ্ছে বিজ্ঞান, মানে আপনি বস্তুর পরিবর্তন। হ্যাঁ, বস্তুর। আপনি কি এখানে আপনার সাথে একদিন কথা হয়েছে, চেতনা, কেউ কেউ মনে করে চেতনা বস্তুকে প্রভাবিত করে, আর আর বস্তুবাদে বলে বস্তুই যে মানুষের চেতনা প্রভাবিত করে বা পরিচালিত করে, তাকে বিকাশ করে। তো মার্কসের যে দর্শন আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। দ্বন্দ্ব সবকিছু দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। ধরুন এই যে ডিমের মধ্যে কুসুম থাকে, তরল পদার্থ। না, দ্বন্দ্ব অবশ্যম্ভাবী, এটা অস্বীকার করার কিছু নেই, একদম ঠিক কথা। কারণ কোনো কিছু পরিবর্তন করতে গেলে ওটা বিজ্ঞান অবশ্যই, কারণ কোনো বিক্রিয়া না হলে পরে তাহলে অন্য কিছুতে রূপান্তর হবেই না। হ্যাঁ, ঠিক কিছু। এবারে আপনার বিক্রিয়াটা এই হচ্ছে লাঠালাঠি, গোলা বারুদ, মারামারি, রক্তক্ষয়, খুন জখম, এরকম একটা বিক্রিয়া সব জায়গাতেই হতেই হবে, এই শর্ত কিন্তু বিজ্ঞান সম্মত নয়। আচ্ছা, হ্যাঁ, আমার সঙ্গে যে আপনার কথা হচ্ছে, এটা একটা দ্বন্দ্ব। হ্যাঁ, অবশ্যই এটা বিচারধারার দ্বন্দ্ব, তাই না? এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে, নলেজ এর সঙ্গে দ্বন্দ্ব। কারণ আপনার যে আজ পর্যন্ত উপলব্ধি, অনুভব, শিক্ষা বা যা কিছু আপনি জেনেছেন, যে নিষ্কর্ষে পৌঁছেছেন, সিদ্ধান্তে পৌঁছেছেন, তার ভিত্তিতেই আপনি এগুলো আমার সঙ্গে আলোচনা করছেন। আর আমিও একটা দীর্ঘ পরিচর্যার মধ্য দিয়ে সেখান থেকে যা আমি আমার সিদ্ধান্তে পৌঁছেছি, সেখান থেকে আমি একটা কথা বলছি। এই দুটো মতাদর্শের দ্বন্দ্ব হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এই দ্বন্দ্ব যদি লজিক্যালি আমরা আমাদের মানে কনসাস লেভেলকে মন্থন করে মানে ওটাকে যদি আমরা সহমতে আসতে পারি, তাহলে এতেও পরিবর্তন হতে পারে। আপনার আমার যে কথা হচ্ছে না, হ্যাঁ, এখানে তো দ্বন্দ্ব আছে। দেখবেন আপনি আপনার অনেক যা ভেবেছেন এতদিনে, দেখবেন আপনি কাল পরশু ওই যে ভাববেন যে প্রতিপক্ষের সাথে কথা বলে কি বললো, বা বলতে বলতে হয়তো কিছু পরিবর্তন হয়ে যাবে। দুটো দিকেই একই রকম হতে পারে। আপনিও তাই আমি একটা মার্কসবাদী দর্শন থেকে আজ সম্পূর্ণ সমাধান বলে একটি দর্শনে বা সম্পূর্ণ জীবন দর্শন, এই দর্শনে উপনীত হয়েছি। মানে এ তো আমার সঙ্গে আমি দ্বন্দ্ব করেছি, মার্কসবাদের সঙ্গে দ্বন্দ্ব করেই আমার একে আরো বেশি সলিউশন, বেশি সমাধান বলে মনে হয়েছে এবং এটা সম্ভব বলে মনে হয়েছে। সেই জন্য আমি রূপান্তর ঘটেছে আমার এই দর্শনে। তাহলে কি মার্কসবাদী যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ওটাকে তো মানেন, তারপরে ডেভেলপ করতেই পারেন, পরিবর্তন করতেই পারেন। দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঠিক আছে, এটা একটা পার্ট, কিন্তু দ্বন্দ্বমূলক বস্তু এবং এখানে যে চেতনার যে এর মধ্যে ইনভলভমেন্ট আছে, কিন্তু মার্কসজি বড় গলতি করে গেছেন। আমি বরাবরই এটাকে উপলব্ধি করেছি। বিষয় বিশ্লেষণ করা মানে মানুষের মন সেটা যদিও বিকৃত, আজকের এইবার এইখানেই হচ্ছে কন্ট্রাডিকশন। এইবার ঠিকই আছে, এইবার বস্তুর পরিবর্তন ওই দ্বন্দ্বমূলক বস্তুর মধ্যে দিয়ে বিজ্ঞান ঠিক আছে,
আপনি যখন চেতনায় গেলেন অর্থাৎ সেই অনুযায়ী মানুষের দেহের পরিবর্তন তার একটা ওটা একটা না, বস্তুর মতো। দেহ কিন্তু দেহ তার বস্তু- মনে যখন গেলেন, যখন তার মনে গেলেন, চিন্তায়, মন মানে চিন্তায় গেলেন, হুম। মানুষের চিন্তা চিন্তায় নয়, চেতনায়। চেতনায়, ওই তো হ্যাঁ। চিন্তা চেতনায় না, চিন্তা মানে চেতনা পাশাপাশি। আলাদা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি এই ক্ষেত্রে আপনি চলে গেলেন আধ্যাত্মিকতা, ঠিক আছে? হ্যাঁ, যেতেই পারেন। আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা বলতে আপনি কি বোঝেন সেটা আবার উল্টো অন্যরকম যদি মানে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আধ্যাত্মিকতা হচ্ছে নিজেকে জানা বা বহির্জগৎ আর অন্তর্জগৎ, এই অন্তর্জগতের সমস্ত কিছু জ্ঞানকে আধ্যাত্মিকতা বলে। তো সেই জানাটাও তো ওই বস্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে পড়ে, আমি সে কথাই বলছিলাম। মানুষের না, বস্তু, না, 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 পৃথিবীর না, না। বস্তু, মানুষের দেহ যেমন না, না, দ্বন্দ্বমূলক আমরা বস্তুবাদের শুনুন না, আমি যে মানে আই হ্যাঁ বলেন। আই থেকে যা কিছু বাইরে দেখছি সেটা বস্তু। বস্তু আই থেকে মানে আমি। আই মানে আমি যে আমার যে আইডেন্টিটি, মানে আমি যে বিং, আমি যে যেটাকে সোল বলি, হ্যাঁ ঠিক আছে। এটা 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 তো এটা বস্তু নির্ভর, কিন্তু বস্তু নয়। কোনটা? আই, যেটাকে আপনি আধ্যাত্মিকতার ভাষায় আত্মা ধরতে পারেন, আমি বলতে পারেন, অহম বলতে পারেন। আচ্ছা। যেটাকে আমি বলছি, মানে আপনি যেটা যার সঙ্গে আমি কথা বলছি, যে আই। এখানেই কিন্তু অনেক এখানেই কিন্তু একটা কথা আছে, এই যে আই বলতে মানে আপনি ওই আত্মার কথা বললেন, আই বলতে আপনি চেতনার কথা বললেন। হ্যাঁ, এইখানটায় দেখবেন কেউ কল্পনা জগতে যায়, কেউ বস্তু জগতে যায়। তাই আধ্যাত্মিকতার মধ্যে আপনি কথা আমাদের একটা এর মাঝামাঝি একটা কনসেপ্ট আমরা রেখেছি, যেটা দুই পক্ষই সহমত হয়ে যাবে আমাদের বিশ্বাস। কারণ আত্মা আর শরীর এরকম আলাদা করে আমরা কিছু বলিনি। শরীর আর আত্মার দুটো পার্ট, একটা অন্তঃকরণ, একটা বহিঃকরণ। একটা বহির্জগতের সঙ্গে সম্পর্ক রাখে আর তার সমস্ত প্রক্রিয়া অনুভব করে অন্তঃকরণের সেই যে চেতনা। তাহলে বলি এই চেতনা মানে শরীর বলতে আপনি তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আত্মা তো দেখতে পাওয়া যায় না সেই হিসাবে। একদম। আচ্ছা, কিন্তু আমরা বলি ওই আত্মা বলতে আপনি ভাবতেই পারেন আপনি দেখা যায় না। আত্মা বলতে ওই যেহেতু দেখা যায় না, যার অস্তিত্ব নেই আর সেই দেখা যায় না, তার মানে সেটা কল্পনা জগতে গেল। না, যা দেখা যায় না সেটা মানে কি, আপনি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া জীবাণু বা একে তো দেখতে পারেন না। এই ভাইরাস, এর অস্তিত্ব বলবেন নেই। কি বলেছেন? হ্যাঁ, তো এই জিনিসটা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। তাহলে সেটা ওই যন্ত্রটা ব্যবহার করে তার অস্তিত্ব স্বীকার করতে পারি আমরা যে হ্যাঁ এটা খালি চোখে দেখা যায় না। তো আজ থেকে 500 বছর আগে এই ভাইরাসের অস্তিত্ব ছিল না। আজ থেকে 500 বছর আগে ভাইরাসের আর এই ব্যাকটেরিয়ার কোনো অস্তিত্ব ছিল না, কারণ তখন তো এই অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয়নি। আর আমরা নিশ্চয়ই ছিল। ঠিক তাই একই রকম ভাবে যে কনসাসনেস আমরা এখন যাকে দেখতে পাই না, কিন্তু তার যে প্রক্রিয়া, কার্যকলাপ, এখান থেকে আমরা বুঝতে পারি। কিন্তু ঠিকই বলেছেন যে এবার বলি আমারটা, আপনিও বলুন, আমি বলে দিচ্ছি যে এই যে এক সময় যখন যন্ত্রটা অনুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার হয়নি বা দূরবীন দিয়ে আমি দূরে জিনিস খালি চোখে দেখতে পারতাম না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমি ওই ক্ষুদ্র জিনিসটা দেখতে পারতাম না, যন্ত্র দিয়ে আমি সেটা দেখেছি। কিন্তু চেতনা বা আত্মা যেটা বলছেন, আপনি কোন যন্ত্র দিয়ে আপনি এটাকে প্রমাণ করবেন? না, এখনো প্রমাণ করার মতো করে সেরকম করে যন্ত্র বেরোয়নি। তার মানে এই নয় যে সেটা নেই। তাহলে এইবার বলি, ঠিক এইবার আমারটা বলি। দেখুন, আমরা যদি দেখি যে আজ থেকে 500 বছর আগেও ভাইরাল অ্যাটাক হতো,
তখন মানুষ মারা যেত, তখন ওই ঈশ্বর দেবতার অভিশাপ প্রাদুর্ভাব বলে আমরা পুজো পাঠ। কল্পনায় চলে গেলেন, এই তার মানে- আত্মা, সেই আত্মাটা বেরিয়ে গেল, আত্মাটা উপরে চলে গেল, সেটা অন্য প্রশ্ন, একটা বিশ্বাস। মানুষ যখন এইসব জানতো না, না কল্পনা না না, জগতে- আত্মা উপরে চলে গেল, এটা আপনি অন্য যারা ধর্মগ্রন্থ বা অন্য দার্শনিকরা এসব বলে বক্তব্য হাজার বছর ধরে করেছে, এরকম কনসেপ্ট আমাদের নেই। আত্মা বেরিয়ে গেল, তাহলে আত্মা ঢুকে গেল। কি বলছে, তাহলে আত্মা বলতে কি বলছেন? আত্মা আত্মা একটা অনুভূতি যন্ত্র, যা আমাদের শরীরেই, সেটা শরীরের সঙ্গেই সম্পৃক্ত, আলাদা করে বাইরে থেকে কোথাও আসে না আর বাইরে থেকে কোথাও যায় না। এই শরীর আর আত্মা একই টাকার দুটি পিঠ, যা এই শুরু যে আপনি থেকেই ব্যাখ্যা করছেন আত্মার সম্পৃক্ত বা তা, এটা আপনি কোথা থেকে, মানে মানে কোন যন্ত্র দিয়ে বা অনুভূতি দিয়ে বলছেন? যন্ত্র দিয়ে দেখা যায় না, কিন্তু অনুভূতি দিয়ে বুঝতে হয়। এটাকেই তো বলে দর্শন, যা আমাদের সায়েন্স হলে তো প্রমাণ হয়ে যেত। এই জন্য তো এটা ফিলোসফি, যা এখনো প্রমাণ করা যায়নি। এবারে সেটা লজিক দিয়ে আমাদের বুঝতে হবে, বুদ্ধি দিয়ে। হ্যাঁ, যখনই আপনি আবার ওই ওই জায়গায় চলে গেলেন যেটা প্রমাণ করা যায়নি, কিন্তু আপনি বা অনেক লোক প্রাচীন সময় তো এইটাই বিশ্বাস ছিল, আত্মা তত্ত্বা বা ভগবান দেবতা ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আপনি এখন বলছেন এটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। হ্যাঁ, একটা পুরনো মানে হাজার হাজার যুগ থেকে মানুষের সমাজে বয়ে আনা একটা ভাবনা, সেটা এখনো বহু মানুষের মধ্যে আছে, আপনিও সেটাই মনে মনে করেন। না 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 না, একটু জায়গায় ভুল হচ্ছে। আমরা 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 যে আত্মা বা এই যে আই বা কনসিয়াসনেস, এই সমস্ত কথা বলছি, আমাদের সঙ্গে একেবারে মানে কি বলবো 100% দ্বন্দ্ব আছে, মানে বিরোধিতা আছে আজকের যত পৃথিবী জুড়ে যত দর্শন শাস্ত্র আছে। ভারতবর্ষের আধ্যাত্মিক দর্শন শাস্ত্র 6টি থেকে শুরু করে বিদেশি যত দর্শন শাস্ত্র আছে, সমস্ত দর্শন শাস্ত্রের মধ্যে আমাদের যে আত্মা বা ঈশ্বর বা এই চেতনা সম্পর্কে যা আমাদের আইডিওলজি, আমাদের যা খোঁজ, সেটা সম্পূর্ণ পৃথক। সেটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হবে, কারণ এটা বাল্ক বড় সাবজেক্ট। কি করে পৃথক? এরা যারা বলছে যে আত্মা মানে এই ঈশ্বর মানে এই বড় সাবজেক্ট, আপনি আরেকদিন আলোচনা করবেন, অনেক কথা হলো। কিন্তু চেতনা বলতে আমরা যেটা মানি সেটা হচ্ছে চেতনা, চিন্তা। চিন্তার অস্তিত্ব আপনি বুঝতে পারবেন। একটা মানুষ একটা জিনিস দেখলো, তারপর সে সেটার ব্যাখ্যা দিল, এইটার আপনি প্রমাণ পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা এইটা দেখে তারপর বললো এটা দরজা, এটা পর্দা। হ্যাঁ, এই চিন্তা করে বললো এটা পর্দা বলা হয়েছে, কি বলতো এটা হচ্ছে পর্দা, এটা কি, এটা লাইট, ওটা গাড়ি। হ্যাঁ, সেটা কিন্তু দেখে তোমার চিন্তা করে বলছে, এইটা বিজ্ঞান। কিন্তু ওই যে আত্মা যেটা, যদিও আপনি বলছেন যে পুরোনো ধ্যান ধারণার সাথে আপনাদের ফারাক আছে, সেটা অন্য আরেকে বোঝা যাবে, সেটাই ভালো বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, ওটা একদিন আমাকে ভালো করে বুঝাবেন বা বলবেন। কিন্তু আমি আত্মা আর এই চেতনা, এই ব্যাপারটাকে আমি এক করেই ভাবতে চাই। মানে আত্মা বলতে চিন্তা চেতনার জায়গাটা বলতে চাইছি। আত্মা অহম, এই আপনি একটা শব্দ কিছু অহম, আমি, আমি কি, আমি আমার একটা শরীর আর আমার চিন্তা চেতনা। আমি অহম, আমি কি, আমি কি, আমি হচ্ছে এই রক্ত মাংসের শরীর আর হচ্ছে চিন্তা চেতনার বিষয়, এই নিয়ে শরীর অহম। ঠিক আছে, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, সব বলেছেন। হ্যাঁ, আমরা ওই জন্য অন্তঃকরণ বহিঃকরণের কথা বললাম। এই যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকরণের 4 অবস্থা, এগুলো মানে সব আধ্যাত্মিকতার কথা, কিন্তু আমাদের আমাদের এর ব্যাখ্যা অন্যরকম। আপনি বাস্তবিক দেখতে পাবেন যে আপনার অন্তঃকরণে এইগুলো ঘটছে, বহির্জগতের থেকে এই যেগুলো আপনি বলছেন, এটা আমাদের সঙ্গে ফিলোসফির সঙ্গে মিলে যায় যে বস্তু তারপরে চেতনা। আমরা 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 বলছি যে বস্তু আর চেতনা একই টাকার দুটি পিঠ। মানে বুঝতে পারছেন, আলাদা করে বস্তু হয় না, আলাদা করে চেতনা হয় না। কারণ যখন দুটো আলাদা আলাদা, তখন তারা মানে তাদের অ্যাক্টিভনেস থাকে না। যেই তারা একই সঙ্গে, মানে একই জিনিসের দুটি গুণ, একটি জড়তা, একটা চেতনা।
বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, তো আপনি যে কথা বলছেন সেই কথার সঙ্গে এই কথাটা ম্যাচ করে, মানে হ্যাঁ একই রকম দর্শন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমরা যে কথায় যাচ্ছিলাম, তো প্রথম কথা হচ্ছে যে সংশয় আপনি করছেন এটা আহ, আপনার এই সংশয় হওয়া স্বাভাবিক, কারণ পৃথিবী জুড়ে আমরা পুঁজিবাদের সঙ্গে নিরন্ন মানুষের না না, আমার এই সংশয়টা নিয়ে আপনার কোনো মানে প্রশ্ন আছে? আমার সংশয় মানে হ্যাঁ, ধরুন আছে আমরা তো। বস্তুবাদী ধ্যান ধারণা অনুযায়ী আমাদের যেটা বুঝি সেখান থেকেই মালিক সম্পর্কে সংশয়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ কিন্তু এইটা আমরা আপনাকে দেখাতে পারি সংশয় নেই আমাদের। যেমন ধরেন আমি আজকেও বলেছিলাম আপনাদের, মানে যেহেতু ও টালিগঞ্জে থাকে ওকে বলেছিলাম, এই যে আমরা গোপাল হোসেরিতে ছেলেগুলো বসে আছে কর্মচারী আর কি, ধর্ণা দিয়ে, মালিক মনে করেছে তার খুশি মতো, তার রাইট আছে সংবিধানে, তার কোম্পানি সে বন্ধ করে দিয়েছে, কিন্তু নিয়ম আছে জানিয়ে করতে হয়। আমার মনে হলো আমার কোম্পানি, আমি কালকে দরজা বন্ধ করে দিলাম, তোমরা কি করে খাবে না খাবে আমার দেখার দরকার নেই, এইটা পারে না সংবিধান, সেই অধিকার দেয়নি মানুষকে। মানে আরেকটা মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার তুমি ক্ষুণ্ণ করবে, সেটা সেটা সংবিধানে দেয়নি। এইবার মালিককে বন্ধ করে দিয়ে বসে আছে, যাই হোক তার মাঝখানে মধ্যস্থতা করার জন্য এই সংবিধান অনুযায়ী ওই লেবার কমিশন গভর্নমেন্টের ইয়ে আছে, দপ্তর আছে, সেখানে গেছে, যাচ্ছে, সবই যা হয় আর কি, জুটকল বলেন চটকল বলেন আর যা যা শিল্প সব বন্ধ হয়ে গেছে যেগুলো, সবই যাচ্ছে যায়। আর মালিক কি করে, ডেট মানে নিয়ম অনুযায়ী অবশ্যই, আজকে আমার শরীর খারাপ আমি আসতে পারছি না, একটা ডেট গেল, আবার টাকা দিয়ে আসলো, ওটা একটা বস্তু, তাকে ঘুরিয়ে কারোর মাধ্যমে তার পকেটে টাকা দিয়ে আসলো, 3 মাস বাদে ডেট দিল, গেলাম আবার, মানে সেই ডেট আসলো, আমি উকিল পাঠিয়ে দিলাম, হ্যাঁ, আবার আমার আমি যেতে পারলাম না, আমি আবার এই করে 6টা 7টা ডেট, মানে 1 বছর যদি না খাইয়ে রাখা যায় শ্রমিকদের, শ্রমিকরা আমার গেটের সামনে আর ধর্ণা দেবে না, অর্ধেক মানে উঠে চলে যাবে, মানে পার্সেন্ট হিসাবে 1-2% থাকবে কিনা শ্রমিক। আজকে গোপাল হোসেরিতে হলো, পুজোর আগে পুজোর পরে দশমীর পরে খুললো, তখন 15-20 জন আসতো, এমনি চাপ কম, কমে গিয়ে এখন ওই 20-25 জন আছে, সেখানে 2-3 জন বাদে ওই 15 থেকে 20 জনের মতন আসতো, এখন 2-3 জনও আসছে না। এই যে ডেট দিয়েছে, ডেটে 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 মালিক যাচ্ছে না, আর খালি ঘোরাচ্ছে, এই যে একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, এই যে সংশয়, আমরা আমাদের কাছে সংশয় নেই, আমরা এটা প্রথম দিনই বলেছি যে এটা হবে, এবং যে যাচ্ছে, যে লিডার আর কি, আগের পুরনো লিডার ইউনিয়নের ট্রেড ইউনিয়ন করার লোক, তাকেও আমরা বুঝে গেছি, তারা এতদিন যা করে এসছে, হ্যাঁ, যে তারা এই ডেটের প্রক্রিয়ার মধ্যেই থাকে। আমরা বলেছি তোমরা যদি বেশি ডেট ডেট করতে থাকো, তোমাদের এই আন্দোলন, এই টাকা আদায় করা লাভ, এটা হচ্ছে বস্তুবাদী দর্শন, একদম আমরা বলে এসেছিলাম এইটাই হবে, একেবারে আপনাদের সেই পরিণতি হয়েছে। দেখুন, আপনি একদম বাস্তব অভিজ্ঞতার কথা বললেন। এখানে হচ্ছেটা কি, যে মালিক, আপনি যেটা বললেন যে সকলের জীবন জীবিকা কথা মাথায় রেখে সেটা করতে পারে না, তবুও সে করলো। হ্যাঁ, সংবিধানে এই কথা উল্লেখ আছে যে তার এটা করা মানে বেআইনি, তবুও সে এটা করলো, তাই না? হ্যাঁ, এবারে প্রশাসনিক ব্যবস্থায় যে শাস্তির বিধান আছে, সেজন্য তাকে যে বিচার ব্যবস্থায় ডেকে পাঠানো হচ্ছে, সে সেখানেও উপস্থিত হচ্ছে না, সেটা সে লিঙ্গার করছে, ঠিক কিনা? দেখুন, তার মানে আমাদের সংবিধান এমন ভাবে তৈরি করা আছে যাকে লঙ্ঘিত করা যায়, এটা প্রুভ করে হয়েছে না? হ্যাঁ, সংবিধান ভুলুণ্ঠিত করা যায় কিনা, মানে না মেনে চলা যায় কিনা, হ্যাঁ করছে তো, আপনার চোখের সামনেই হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থায় মার্ক্সের মানে বস্তুবাদী দর্শনের কথা, মালিক আর শ্রমিক এই শ্রেণী যখন তৈরি হয় একটা সময়, তখন মালিকের কাছে যে ক্ষমতা থাকে, যেমন রাজতন্ত্র তাদের হাতে ক্ষমতা ছিল, তখন তারা যা খুশি তাই করতে পারতো,
হুম, তেমনি আজকে আইন কানুন তৈরি হয়েছে, রাস্তা তো এইরকম আইন কানুন ছিল না। হুম, রাজাই তার নিজের পতন করে একটা হুম, সভা বসাতো। ঠিক, এখন অনেক সংবিধান টংবিধান তৈরি হয়েছে ঠিক। দেশে দেশে হুম, এই দেখুন, পুঁজিবাদী ব্যবস্থায়। তো হ্যাঁ, সেইখানে আছে যে তুমি হুম, বন্ধ করতে পারো না, কিন্তু হুম, উনি করেছে। এইবার হুম, উনি অজুহাত দিচ্ছে আমার তো মানে চালানোর ক্ষমতা নাই, আমি অসুস্থ করেছি, তাই দেখুন, এই করেছি সেই করেছি। একদম, এইবার ওকে কিন্তু পানিশমেন্ট করতে পারছে না জি, দেখুন, গভর্নমেন্ট দেখুন, বা লেবার দপ্তর, পানিশমেন্ট যে এই লোকগুলোকে ঠিক, তুমি না খাইয়ে রাখলে আজকে ঠিক, প্রতিবার পর মানে প্রায় 5-7 হুম, মাস হলো, হুম। এর জন্য উনি এবারে কিন্তু ওনার জেল হলো না। হ্যাঁ, হলো না। আপনি তো আপনার দিক থেকে দেখছেন যে ওনার জেল হলো না। কিন্তু যে মানবিকতার কথা বলছেন, যে সাংবিধানিক অধিকারের কথা বলছেন, সেই অধিকার যেমন বঞ্চিত শ্রমিকদের ক্ষেত্রেও আছে, সেই অধিকার আবার পুঁজিপতিদেরও মানে ওই শিল্পপতিকেও দেওয়া হয়েছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, তার উনি মানে উনি বন্ধ করতে পারে, কিন্তু আলাপ আলোচনা করে নোটিশ দিয়ে বন্ধ করতে হয়। শুনুন, আলাপ হুট আলোচনা করে বন্ধ করতে নোটিশ পারে করে না। আলাপ আলোচনা করে নোটিশ করে বন্ধ না করার পেছনে কোনো লজিক আছে কি নেই, নাকি এমনি এমনি হয়ে গেছে? কোনো না না, ওটা কাজ তো তার অধিকারই নেই, ওইটা তার না না, অধিকারই নেই। আপনি তো অধিকারের কথা বলছেন, কারণ হ্যাঁ, এটা করেছে সংবিধান, শ্রমিক। সংবিধানের নিয়ম। সংবিধানের অধিকার নিয়ম। মানে সংবিধানের নিয়ম নেই, আমার আইন কথাটা নেই। আমি শেষ করি, তাহলেই বুঝবেন। হ্যাঁ যে সংবিধানে যে নিয়ম করা আছে, সেই নিয়মটা মালিকের যে অসুবিধার দিক, সেটাকেও অ্যাড্রেস করে করা নেই, আর শ্রমিকের যে অসুবিধার দিক, সেটাকেও অ্যাড্রেস করতে পারছে না, কিন্তু আইন করা আছে। না না, তাই আইন তাই দা- আমার কথাটা শেষ করি। দেখুন না, তা না হলে সেই সংবিধান মেনে আমরা কি সংবিধান বানিয়েছি কি না, একটা আদর্শ আদর্শ এটা করা উচিত, এটা করা প্রয়োজন, সেইভাবেই সংবিধান রচনা হয়েছে, পুরো ব্যাপারটাই এইভাবে আছে। কিন্তু মানুষের কি স্বভাব, মানুষ কি চায়, তার মতো করে যদি সংবিধান হতো, তাহলে এই লঙ্ঘন কথাটা আসতো না। পুরো ব্যবস্থাটাই একটা পরামর্শ বা নির্দেশ, আদেশ, উপদেশ, এই এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে। সে আপনি আমাদের পুঁজিবাদী ব্যবস্থায় এই রতন বাবু আমাকে ফোন করে, রতন বাবু কি আছেন লাইনে? উনি বোধহয় কই উনি বোধহয় কেটে গেছেন, আছেন কি? না তো, খারাপ হ্যাঁ থাকলে হ্যাঁ, মানে বেরিয়ে কেটে গেছে। গেছে, আমি নিচ্ছি, আবার অ্যাড করে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ওই মাঝে মাঝে কেটে দেয়, মানে অনেকক্ষণ হলে পরে ওরা ইচ্ছা করে কেটে দেয়। না না, কাটে না, কিন্তু আমার এখানে তো আপনার নামটা শো করছে অলরেডি, 3টে কল শো করছে, আপনার 2টো, সুকান্ত বাবুর 1টা। যাই হোক, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাই আমরা এই যে আহ, বিষয়টি আপনি রাখলেন, এর পেছনে যদি আমরা যাই যে এরকম ঘটনা হচ্ছে কেন, তার কারণ কি, তাহলে একদম পেছনে গিয়ে দেখব যে ব্যবস্থায় বা সংবিধানে এরকম করে কোনো ব্যবস্থাই করা নেই, যে কারণে এই ঘটনাগুলি মানে ঘটার সুযোগই পায় না। তাই সংবিধানে যা নিয়ম কানুন রাখা আছে, সেখান হ্যাঁ থেকেই এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, যা কিনা হ্যাঁ। বর্তমান সময়ে আমাদের চোখে পড়ছে। হুম। তাই এই সাংবিধানিক যে বিষয়গুলি আগেই আমাদের পুরোটাই চেঞ্জ না করা পর্যন্ত এই সমস্যা থাকবে। আপনি বিক্ষিপ্ত ভাবে একজন শ্রমিক, একজন শিল্পপতিকে শাস্তি দিলেও, যখন যার এই সিচুয়েশন তৈরি হবে, তারা সবাই এই একই প্রক্রিয়া, একই সুযোগ, একই বঞ্চনা শ্রমিকদের প্রতি করতেই থাকবে। কারণ এটাই শিল্পপতির প্রবলেম নয়, প্রবলেমটা ব্যবস্থাপনার। হ্যাঁ, এইবার আপনি বললেন না দৈন্যতা ব্যবস্থাপনায় ফিনিশিং, মানে আপনার আলটিমেটাম কথা, দৈন্যতা শিল্পপতির দোষ না, দোষ হচ্ছে এই সিস্টেম। একদম। সিস্টেমের দোষ অবশ্যই আছে, কিন্তু এই সিস্টেমটা তৈরি করেছে কে? এই পুঁজিবাদী সিস্টেমটা তৈরি করেছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার পরে তৈরি করেছে পুঁজিপতিরা। এই পুঁজিপতিরা এই সিস্টেম তৈরি করেছে, এইটা হ্যাঁ। কিন্তু বোঝা রাখতে যাচ্ছে। তৈরি করে সে কিছু আইন কানুন, এই নির্বাচনী ব্যবস্থা, হ্যাঁ,
তার মালিক ব্যবস্থা থাকবে, সেখানে তার সে সম্পত্তি ব্যক্তি মালিকানার অধিকার সুরক্ষার ব্যবস্থা থাকবে, তার জন্য পুলিশ মিলিটারি রক্ষা করবে, ডাকলেই সেইগুলো রক্ষা করবে, এইসব সবকিছু আছে, মানে তালগোল ব্যবস্থা আর কি, মানে যেখানে কি অধিকাংশ মানুষ দীপ্তাই ভাবে, কিছু মানুষ ধন সম্পত্তির মালিকানা হবে। এই যে পুঁজিবাদী বা সামন্ত, আপনারা যেটা চাইছেন রাষ্ট্র মালিকানা বা সামাজিক মালিকানা, সেখানে গিয়ে এইরকম একটা অমানবিক একটা ব্যবস্থা মানে প্রতিষ্ঠা পাবে, আর এই ব্যবস্থাটা অবলুপ্তি হবে। এই অমানবিক একটা ব্যবস্থা, এই আজ 4 মাস ধরে একটা গেঞ্জি কারখানা হচ্ছে, ওদের মাইনে করতে গেলে 10,000 টাকা, সংসার চলে না, কারণ ভাড়া থাকে, মায়না কোথায় বাড়ার কথা, মানে গেঞ্জিকার গোপাল হোসেনেরই প্রায় 30-40 বছর আগেকার কোম্পানি, আজকে তার শ্রমিকের মায়না 10,000 টাকা, এবং লাস্টে পুজোর পর কি করেছে, যখন বন্ধ করেছে তখন বলেছে 3-4 হাজার টাকা নাও আর বাকি টাকা তোমাদের দেবো, চলতে থাকুক। 3-4 হাজার টাকা ক্যাশ পেমেন্ট করতো। আপনারা আসুন, এসে শুনুন ওদের কাছ থেকে। না, এগুলো তো পরিণাম, আমরা পরিণাম সবাই দেখতে পাচ্ছি, কিন্তু করেনি, বুঝে গেছি আমি, আপনারা এই জায়গাগুলোতে যাননি বলেই তো আমি ওই মানে সাধারণ মানুষের অপোজিটে যারা ক্ষমতা বা আপনাদের কাছে কি গেছেন আপনারা, গেলে পরে আবার আপনার এই দিকগুলো খুলে যেত। আমরা প্রতিদিন এই জীবনই ভোগ করছি। আপনি যে কথা বলছেন, আমার 24-25 বছরের সার্ভিস লাইফ, প্রতিদিনই আমি এই রকম পুঁজিপতি বা শিল্পপতি বা শিল্পের যে আইন কানুন আছে তার থেকে বঞ্চিত হচ্ছি, এটা প্রত্যক্ষ একদম প্রমাণ আমি নিজেই। এখানে আলাদা করে কোনো শিল্পের শ্রমিকের কাছে যাওয়ার প্রয়োজনই পড়ে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমরা যে দর্শনটা রেখেছি এখানে পরিষ্কারভাবেই পরিণামের কথাই বলেছি, যে এই পরিণামগুলি হচ্ছে এবং হতে থাকবে, একে আপনি আটকাতে পারবেন না যদি আপনি ব্যবস্থার যে সিস্টেমের যে একে চেঞ্জ না করেন, অর্থনীতি চেঞ্জ না করেন, সমাজনীতি চেঞ্জ না করেন, রাজনৈতিক মডেল চেঞ্জ না করেন। এই পরিবর্তনটা করার কথা বলছেন আপনি, যেটা বুঝিয়ে আমরা মার্কসবাদীরা বলছি, সেইটা কখনোই বুঝিয়ে হয় না। আজকে বিশ্বযুদ্ধ বাধ্য যে কারণের জন্য, মার্কেট দখলের লড়াই, টিকে থাকার লড়াই, সেই কারণেও আমার দেশের পুঁজিপতিরা বা গভর্নমেন্টে যারা থাকে আবার একই জায়গায় ঘুরে ফিরে, আবার একই জায়গায়। এটা বাস্তব তো, আপনি তো বাস্তব তো ঠিক কথা, আপনি বাস্তবের পেছনে, আপনি বাস্তবের কথা বলছেন, যেটা আপনি বাস্তবিক দেখছেন। আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, প্লিজ, আপনি যেটা দেখছেন তার পেছনে কারণটা তো দেখুন। কারণটা তো যাবো, আপনি কি ওই শিল্পপতিকে শুনুন, বাস্তবটা আমি বুঝেই বলছি, কারণ মানে বাস্তব বলতে আপনি যেটা দেখছেন, আপনি তো শিল্পপতিকে নোটিশ দেননি, অপরাধ করেছেন, জেল করে দিলেন, সমাধান হয়ে যাবে না? তাহলে আপনাকে বলি, আমি আবারও বলছি, আপনার কথা, আপনি উত্তর দিন। হ্যাঁ বলুন। আপনার কথা ধরেই বলছি যে আপনি বললেন যে এই হচ্ছে সিস্টেম, আসলে সিস্টেমটাই ত্রুটি। শোনেন না, আপনি বললেন তো ব্যক্তি মালিককে ত্রুটি দিয়ে লাভ নেই। উনি ত্রুটি না, উনি মানুষ, উনি ভালো, কিন্তু উনি এই সিস্টেমের মধ্যে পড়ে উনি এই ধরনের কাজগুলি করছে। ধর গোপাল হোসেন মালিক একটা উদাহরণ, এই যে আপনি বললেন। আর আমরা ওখানে গিয়ে আমি নতুন করে কি জানবো, যেখানে পুঁজিপতি ওই ভদ্রলোকের কোনো প্রবলেম হয়েছে, সে তার জীবনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাধ্য হয়েই নিয়েছেন, এটা আমরা জেনেছি। এই কোনটা জানতে বলছি, ওখানে যেতে হবে না, সেটা আপনি না গেলে যাবেন না। আমি বলতে চাইছি, এই যে সিস্টেমটা যে দোষের বললেন না, মালিকরা দোষের না, এইখানে একটু বোঝার আছে, আসলে এই সিস্টেমটা তৈরি করেছে এই মালিকরা। এই মালিকরা এরকম সিস্টেম তৈরি করেছে কেন? সে করেছে, সে জানে যে আমার স্বার্থে এইটা এইভাবে তৈরি করতে হবে না, তাহলে দোষটা কার ঘাড়ে পড়বে? এখানে আপত্তি আছে, বলে এই সিস্টেমটা এর থেকে ভালো করা যায়, সেই খানি ভালো করা যায়, সেই জন্য এত শ্রমিকের পক্ষে আইন আছে,
এই যে যত আপনি আইন আছে, আইন বলছি তারাই তো দিয়েছেন। আপনি আপনার কথা মতো 8 ঘন্টার স্বাধীনতা তাদের হাত ধরেই এসছে। আন্দোলন করেছিলেন বামপন্থীরা, ঠিক আছে, দুনিয়া না, বামপন্থী বাদ দেন, আমি ওইভাবে বলছি না, আমি একদম আপনি যা দেখছেন আমি যা দেখছি সেইটাই বলছি। আমাকে আপনি বামপন্থী বাদ দেন, আমি বলছি এটা তৈরি করেছে পুঁজিপতিরা, এই আইন কানুন এই ব্যবস্থা। তার মধ্যে তিনটে স্তম্ভ মূলত, একটা হচ্ছে আইন ব্যবস্থা, যেটা ওই মালিকদের লোকই ওখানে যেতে, তারাই ওখানে এমএলএ এমপি হয়, তারাই নিয়ম তৈরি করে। আর বিচার ব্যবস্থা কেন মালিকের লোকরাই প্রতিদিন তাদের পকেটের জোরে ওখানে বিচারপতি তৈরি করে। আর প্রশাসনও তাই, আমলা টামলা সব ওদের পয়সাওয়ালা লোকের ঘর। আর এখন যেটা মিডিয়া ঢুকে গেছে তার মধ্যে আপনি দেখবেন তার 80% মিডিয়া, এই আমরা মিডিয়া দেখি 80% মিডিয়া এইসব ঘটনা এখন ঘটছে বলে মানুষের সামনে প্রকাশ হচ্ছে। 80% মিডিয়া হচ্ছে এই আদানি, আম্বানি, রিলায়েন্স, এই সমস্ত মালিকের চ্যানেল, এগুলো নিজেদের টাকা তৈরি করার চ্যানেল। তাহলে ওই চ্যানেল কখনো আদানির বিরুদ্ধে কথা বলবে নাকি? ও তো ওদের পক্ষে কথা বলবে, মানুষকে ভুল বুঝাবে। ঠিক কথা, এছাড়া তাদের কাছে বিকল্প নেই তো। হ্যাঁ, এইটা এছাড়া ওদের কাছে বিকল্প নেই। বিকল্পটা আপনার কাছে আছে, বিকল্পটা আমার কাছে আছে। বিকল্পটা আপনিও ভাবছেন, আমিও ভাবছি, হয়তো আপনার সামান্য একটুখানি এদিক ওদিক হচ্ছে, সেখানে হচ্ছে তারও কারণ আছে। আপনি একটা জায়গায় গিয়ে হয়তো ওই যে আধ্যাত্মিকতার কথা বলছেন, যদিও সেখানে আপনি আমার মতন বিজ্ঞানে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু আপনার আগে যারা এইসব সৃষ্টি করেছে তারা আত্মা বলতে কিন্তু সেই ভগবান টগবান সৃষ্টি করেছে, আপনি সেখানটা আপনি মানছেন না। আমরা তো এই নতুন কনসেপ্টটা এই জন্য নতুন বলছি, এখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতাকে আমরা মার্চ করতে পেরেছি, এবং সেটা একেবারে জীবনকে সেই মতো করে জীবনও আমরা উপলব্ধি করছি যে এই দুটোই ছাড়া শুধু যে বিজ্ঞান হয় না, আবার শুধু আধ্যাত্মিকতা দিয়ে কাজ চলে না। হ্যাঁ, সেই জায়গাটা তো আমরা আলোচনা করলামই যে আপনি আত্মা বলতে অহম, অহম বলতে কি আমি বলতে শরীর, রক্ত মাংসের এবং আমার চেতনা চিন্তা। একদম ঠিক কথা, আপনি এই জায়গাটাই আপনি মানছেন। হ্যাঁ, একদম ঠিক কথা, ঠিক, একদম ঠিক। ঠিক আছে, আমার একটু বেরোতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে আবার একদিন আমি আপনাদের এই আলোচনাগুলো আমাদের যারা আছে তাদেরকে বলবো, আর ওই বাবু ইয়েকে বলবেন, হ্যাঁ, যে বসতে চেয়েছে, ওনার কাছে যারা বসতে চেয়েছে তাদের নাম্বার আছে মাধব বাবুর কাছে, একটু কন্ট্যাক্ট করে যেন মাঝখানে এর মধ্যে যদি একটা বসার ব্যবস্থা করতে পারে। মাধব আগে একটা ঝামেলায় আটকে গেছিল, উনি বসতে চায়, কারণ ওরা বসতে চেয়েছে আমার সাথে যারা শিখেছে সেদিন, তারা মাধব বাবু বা আপনাদের সাথে বসতে চেয়েছে। সেইটা যদি মাধব বাবু একটু ফোন টোন করে, আমি আমারটা আবার বলবো, এতদিন দাদা আপনারা এই একটু বলবে। হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ এত সময়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। শুধু দ্বন্দ্বমূলক বস্তুবাদটা নিয়ে আমরা পরে আরেকটু ক্লারিফিকেশন করব, ঠিক আছে, আমাদের তরফ থেকেও আর আপনাদের মার্কসের দৃষ্টিভঙ্গি দিক থেকেও দেখবো। হ্যাঁ,